আজকে আমরা পড়বো আমাদের আইসিটি দ্বিতীয় অধ্যায়, কম্পিউটার সিস্টেম এবং নেটওয়ার্কিং। ঠিক আছে। তাহলে আমরা শুরু থেকেই ক খ গুলো সমাধান করব, এরপর হচ্ছে আমাদের এমসিকিউ, এবং শেষে আমরা সৃজনশীল গুলো সমাধান করব। তাহলে এই চ্যাপ্টার কার কার পড়া আছে একটু বলো তো দেখি। সবার কি এই চ্যাপ্টার পড়া আছে? স্যার আমার পরে রূপার পড়া আছে, আর কার কার পড়া আছে দেখি বলো। আর কারো পড়া নাই? আচ্ছা, আমরা শুরু করি। তাহলে আমাদের শুরুতে আছে কি জ্ঞানমূলক প্রশ্নের সমাধান। তাহলে শুরুতে আছে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নের উত্তর। হ্যাঁ। তাহলে প্রথম প্রশ্নটা দেখো, প্রথম প্রশ্নটা কি বলছে। বলছে যে কি ডেটা কমিউনিকেশন কি। দেখি কে একজন পড়ো তো, ডেটা কমিউনিকেশন কাকে বলে। কি পড়বো, কেউ একজন পড়ো। যে পদ্ধতির মাধ্যমে যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে ডেটা আদান প্রদান করা হয় তাকে ডেটা কমিউনিকেশন সিস্টেম বলে। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে কি যে পদ্ধতির মাধ্যমে যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে কি করা হয়, ডেটার আদান প্রদান করা হয়, তাকে বলা হয় ডেটা কমিউনিকেশন সিস্টেম। ঠিক আছে। এরপর আসো কি ব্যান্ডউইথ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো অনেকগুলো বোর্ডে আসছে। ঠিক আছে, এই যে অনেকগুলো বোর্ডে আসছে। তাহলে দেখো ব্যান্ডউইথ কাকে বলে। প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, অর্থাৎ ডেটা স্থানান্তরের হারকে কি বলা হয়, ব্যান্ডউইথ বলা হয়। And সবাই মুখস্থ করে ফেলো, এখন বলো দেখি কে বলতে পারবা, দেখি বলো। শাহাদাত বলো দেখি ব্যান্ডউইথ কাকে বলে। শাহাদাত বলো দেখি ব্যান্ডউইথ কাকে বলে। আচ্ছা, সঞ্জিদা বলো দেখি ব্যান্ডউইথ কাকে বলে। আচ্ছা, এদিকে সুমাইয়া বলো দেখি। সুমাইয়া বা লামিয়া বলো দেখি ব্যান্ডউইথ যে কাকে বলে। পরিমাণ ডাটা স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাকে ব্যান্ডউইথ বলে। ডাটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলে। আচ্ছা, তাহলে ব্যান্ডউইথ মানে বোঝা যাচ্ছে কি প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান থেকে অন্য স্থানে যাবে তার হারকে বলা হচ্ছে যে কি ব্যান্ডউইথ। এরপর আসো ব্রডব্যান্ড। দেখো ব্রডব্যান্ড কাকে বলে। যে ব্যান্ডউইথ উচ্চ গতি সম্পন্ন ডেটা স্থানান্তর প্রক্রিয়ায় ব্যবহার করা হয় এবং যার গতি সাধারণত কি 1 Mbps থেকে কি হয়, বেশি হয়, তাকে বলা হয় ব্রডব্যান্ড। তাহলে এমবিপিএস এর পূর্ণরূপ কি বলতো। এমবিপিএস এর পূর্ণরূপ কি। এমবিপিএস এর মেগাবাইট পার সেকেন্ড। হ্যাঁ, এমবিপিএস এর পূর্ণ হচ্ছে মেগাবাইট পার সেকেন্ড। তাহলে সাধারণত কি করা হয়, এমবিপিএস 1 Mbps বা তার বেশি ক্ষমতা সম্পন্ন কি করা হয় ডেটা স্থানান্তর প্রক্রিয়ায় যে ব্যান্ডউইথে ব্যবহার করা হয় তাকে বলা হয় কি ব্রডব্যান্ড। এরপর আসে ডেটা কমিউনিকেশন মোড কাকে বলে। এটা দেখো, এটা অনেক বোর্ডে আসছে, সবাই মুখস্থ করে ফেলো। এক কম্পিউটার থেকে দূরবর্তী কোনো কম্পিউটারে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিক নির্দেশককে, এটা মুখস্থ করে ফেলো, ডেটা প্রবাহের দিক নির্দেশককে কি বলা হয়, ডেটা কমিউনিকেশন মোড বলা হয়। তাহলে সহজ ভাষায় কে বুঝে বলতে পারবা দেখি, কেউ একজন বলো। এই লামিয়া বলো দেখি ডেটা কমিউনিকেশন মোড কাকে বলে। লামিয়া বলো দেখি ডেটা কমিউনিকেশন মোড কাকে বলে। লামিয়া নাই, আচ্ছা রূপা বলো দেখি ডেটা কমিউনিকেশন মোড কাকে বলে। স্যার এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা কমিউনিকেশনের জন্য যে ডেটা প্রবাহের দিকটা নির্দেশন করে এই দিকটাই হচ্ছে data communication তাহলে mode। মনে রাখবে কি ডেটা প্রবাহের দিক নির্দেশককে ডেটা কমিউনিকেশন মোড বলা হয়। কিভাবে মনে রাখবা, ডেটা প্রবাহের দিক নির্দেশককে ডেটা কমিউনিকেশন মোড বলা হয়। এরপর আসো বিট সিনক্রোনাইজেশন কি। এই যে এটা কুমিল্লা বোর্ড 2025 সালে আসছে, সো একটু পড়ে ফেলো। সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্য দিয়ে সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে কি বলা হয়, বিট সিনক্রোনাইজেশন বলা হয়। তাহলে বিট সিনক্রোনাইজেশন কাকে বলা হয়, সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্য দিয়ে সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বিট সিনক্রোনাইজেশন বলে। ঠিক আছে। এরপর আছে কি প্যারালাল ট্রান্সমিশন। তাহলে ডেটা ট্রান্সমিশন সাধারণত কি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি প্যারালাল আর একটা কি সিরিজ। তাহলে প্যারালাল ট্রান্সমিশন কাকে বলে দেখো।
দেখো প্যারালাল ট্রান্সমিশন, যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে কাছাকাছি অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে ক্যারেক্টার সবগুলো বিট সমান্তরালভাবে একসাথে স্থানান্তরিত হয় তাকে বলা হয় কি প্যারালাল ট্রান্সমিশন। তাহলে সমান্তরালভাবে যে পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হয় তাকে বলা হয় প্যারালাল ট্রান্সমিশন। তাহলে প্যারালাল ট্রান্সমিশন কাকে বলে, কে বলতে পারবা? প্যারালাল স্যার ট্রান্সমিশন আমি কাকে, শিখছিলাম হুম, বলো। স্যার যে ডেটা ট্রান্সমিশনে অসংখ্য মাধ্যম দিয়ে একসাথে অনেক বিট পাঠানো যায় তাকে প্যারালাল একসাথে না, এটা হচ্ছে কি সমান্তরাল ভাবে যাবে, সমান্তরাল হ্যাঁ, সমান্তরাল ভাবে অনেকগুলো ডেটা পাঠানো যায় তাকে বলা হবে কি প্যারালাল ট্রান্সমিশন। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখি আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন। মুখস্থ করে ফেলো এটা, এবার পরীক্ষা আসতে পারে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন, যে পদ্ধতিতে প্রেরক ও প্রাপক স্টেশনের মধ্যে পরপর দুটি ব্লকের ডেটা ট্রান্সমিশনের সময় একই এবং সর্বনিম্ন প্রায় শূন্য হয়, একক হয় তাকে বলা হয় কি আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। সবাই একটু পড়ো। যে পদ্ধতিতে প্রেরক ও প্রাপক স্টেশনের মধ্যে পরপর দুটি ব্লকের ডেটা ট্রান্সমিশনের সময় একই এবং সর্বনিম্ন একক হয় তাকে বলা হয় কি আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন। বুঝা গেছে কিনা? দুইটি ব্লকের মধ্যে ডেটা ট্রান্সমিশনের কি হবে, সময় একই হবে এবং কি হবে, সর্বনিম্ন ব্যবধান হবে, তাহলে তাকে বলা হবে কি আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন। হ্যাঁ। এরপরে দেখো হাফ ডুপ্লেক্স মোড। তাহলে সাদা দেখি পরে এটাকে, হাফ ডুপ্লেক্স মোড কাকে বলে? দ্রুত পড়তে হবে আমাদের, যে অনেকগুলো শেষ পদ্ধতিতে করতে হবে। হ্যাঁ বলো। যে পদ্ধতিতে প্রেরক ও প্রাপক উভয়ই ডেটা স্থানান্তর করতে পারে কিন্তু তা একই সময়ে যোগপথ সম্ভব নয় তাকে হাফ ডুপ্লেক্স ট্রান্সমিশন মোড বলে। হ্যাঁ, ট্রান্সমিশন মোড বলা হয়। তার মানে সেখানে কি থাকবে, প্রেরক ও প্রাপক কি করতে পারবে, উভয়ই ডেটা স্থানান্তর করতে পারবে, তবে কি করতে পারবে না, যেমন ধরো এই যে এই একটা প্রেরক আর একটা হচ্ছে কি প্রাপক, তাহলে কি করতে পারবে না, প্রাপক দুইজনে কি করতে পারবে একসাথে, কি করতে পারবে না, ডাটা পাঠাতে যোগপথ সম্ভব নয়। একসাথে ডাটা স্থানান্তর হবে কি করতে পারবে দুইজনে, যখন যে প্রেরক ঠিক করতে পারে, যখন যে পাঠাবে তখন সে কি করতে পারবে না, রিসিভ করতে পারবে না। আবার যখন সে রিসিভ করে তখন সে কি করতে পারবে না, পাঠাইতে পারবে না। ব্যাপারটা পাঠাইতে পারবেন। ব্যাপারটা বোঝা গেছে কিনা? জি স্যার, স্যার তাহলে একজন কি একটা করলে আরেকজন একটা পারতো না। হ্যাঁ, তার মানে কি প্রেরক এবং প্রাপক উভয়কে ডেটা স্থানান্তর করতে পারে কিন্তু একই সময় কি করতে পারবে না, দুইটা কাজ করতে পারবে না, তাকে যোগপথ। বলা হয় হাফ ডুপ্লেক্স মোড। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, জি এরপর আসো কি ফুল ডুপ্লেক্স। তাহলে ফুল ডুপ্লেক্স কাকে বলে? স্যার দুই দিক থেকেই ডাটা আদান প্রদান করা সম্ভব হ্যাঁ, একই দুই দিক সময়। থেকে একই সময়ে ডেটা আদান প্রদান করা সম্ভব তাকে বলা হয় ফুল ডুপ্লেক্স। তাহলে এটার উদাহরণ কি, যেমন হচ্ছে মোবাইল ফোন, মোবাইল যেমন ফোন হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ফোন। আর হাফ ডুপ্লেক্সের উদাহরণ হচ্ছে কি ওয়াকি টকি। হাফ এসএমএস ডুপ্লেক্সের উদাহরণ কি ওয়াকি টকি এবং এসএমএস। এরপর দেখো এসএমএস। মাল্টিকাস্ট ট্রান্সমিশন মোড। মাল্টিকাস্ট ট্রান্সমিশন মোড কাকে বলে? যে মোডে নেটওয়ার্কের কোনো একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্থ সকল নোড গ্রহণ করতে পারে না, শুধুমাত্র কি বলা হয় নির্দিষ্ট একটি গ্রুপের সকল সদস্য গ্রহণ করতে পারে তাকে বলা হয় কি মাল্টিকাস্ট ট্রান্সমিশন মোড। তাহলে এই ধরনের কয়টি আছে আমাদের, একটা আছে ইউনিকাস্ট, হ্যাঁ, আরেকটা আছে কি, তিন হ্যাঁ একটা হচ্ছে স্যার তিনটা, ব্রডকাস্ট একটা হচ্ছে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, আরেকটা হচ্ছে কি ব্রডকাস্ট। ব্রডকাস্ট ব্রডকাস্ট। তাহলে ইউনিকাস্ট কাকে বলে বলো দেখি, ইউনিকাস্ট কাকে বলে? যখন শুধুমাত্র স্যার একজন, একজনের থেকে হ্যাঁ যখন একজন ডাটা শুধু পাঠাবে, ডাটা করা যখন একজন ডাটা পাঠাবে এবং শুধুমাত্র কি করে একজন গ্রহণ করে তাকে বলা হয় ইউনিকাস্ট। ঠিক আছে। আবার যখন অনেকগুলো আছে ঠিক আছে, সেখান থেকে শুধুমাত্র কি করতে পারে, শুধুমাত্র নির্দিষ্টগুলা গ্রহণ করতে পারে তখন তাকে বলা হবে মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট আর ব্রডকাস্ট যখন কি করতে পারে সবাই একসাথে গ্রহণ করতে পারে তখন তাকে বলা হবে ব্রডকাস্ট। মাল্টি। ঠিক আছে, যখন একসাথে সবাই গ্রহণ করতে পারে তখন তাকে বলা হবে ব্রডকাস্ট। আর যখন কিছু নির্দিষ্ট বা ধরো এখানে এক, দুই এবং তিন, ধরো মাল্টিকাস্টের ক্ষেত্রে কি হবে, এক অথবা দুই, হতে পারে কি এক অথবা তিন অথবা দুই অথবা তিন, মানে নির্দিষ্ট কিছু গ্রাহক কি করতে পারে শুধুমাত্র ডেটাটাকে রিসিভ করতে পারে, তখন তাকে বলা হয় মাল্টিকাস্ট। বুঝছো কিনা? আর ইউনিকাস্ট হবে কি, শুধুমাত্র জি একজন একজন কি করতে পারে, রিসিভ করতে পারে, তখন তাকে বলা ডাটা হয় হ্যাঁ ইউনিকাস্ট। বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, এরপর আসো ডেটা চলাচলের মাধ্যম কি। তাহলে এটা পড়ো সবাই, দেখি কি একজন পড়ো এটা, কে পড়বা দেখি, কে আছো?
ক নাম্বার? এই সুমাইয়া পড়ো দেখি। 11 নম্বর, ডেটা চলাচলের মাধ্যম কি? সুমাইয়া পড়ো দেখি। ডেটা চলাচলের মাধ্যম বা মিডিয়া হলো এক ধরনের ফিজিক্যাল পাথ। কি ফিজিক্যাল ফিজিক্যাল পাথ। তারা আমায়নো 11 নাম্বার দেখা জানা দি, 19 নাম্বার, হ্যাঁ, 20 নাম্বার। আসবে, একটু অপেক্ষা করো, করে আসবে। প্রেরণে সহায়তা করে। ডেটা চলাচলের প্রধান মাধ্যম দুইটি, যথা তার মাধ্যম ও তারবিহীন মাধ্যম। হ্যাঁ, তাহলে ডেটা চলাচলের মাধ্যম হচ্ছে কি, যার মাধ্যমে কি হয়, ডেটাটা চলাচল করতে পারে। তাহলে আবার দেখো একটু, ডেটা চলাচলের মাধ্যম বা মিডিয়াম হলো এক ধরনের কি ফিজিক্যাল পাথ, ঠিক আছে, যা ফিজি প্রেরক ও প্রাপককে সংযুক্ত করে ডেটা প্রেরণে সহায়তা করে। মানে যার মধ্য দিয়ে ডেটাটা প্রবাহিত হবে, ঠিক আছে, তাকে বলা হয় ডেটা চলাচলের মাধ্যম। ডেটা চলাচলের মাধ্যম হচ্ছে দুইটা, একটা হচ্ছে তার মাধ্যম আর একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। মানে ডেটাটা কি হতে পারে, তারের মাধ্যমে যেতে পারে, এবং তার মাধ্যম ছাড়া কি হতে পারে, ফ্রিকোয়েন্সি বা সিগন্যালের মাধ্যমে কি হতে পারে, ডেটাটা ট্রান্সমিট হতে পারে। তাহলে এগুলো হচ্ছে কি ডেটা চলাচলের মাধ্যম। এরপর আসে কি ইনফ্রারেড কি, মুখস্থ করে ফেলো। 300 গিগাহার্টজ থেকে 400 কি, এটাকে কি বলা হয়, টেরাহার্টজ। 300 গিগাহার্টজ থেকে 400 টেরাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি রেঞ্জের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে কি বলা হয়, ইনফ্রা রেড বলা হয়। তাহলে সবাই একটু মুখস্থ করে ফেলো। 300 গিগাহার্টজ থেকে কত গিগাহার্টজ, কত টেরাহার্টজ, 400 টেরাহার্টজ, এটাকে বলা হয় টেরাহার্টজ। টেরাহার্টজ পর্যন্ত এই ফ্রিকোয়েন্সিকে বলা হয় কি, ইনফ্রা রেড। তাহলে ইনফ্রারেড হইতে হলে তার ফ্রিকোয়েন্সি কত হবে দেখি, সাদাত বলো। ইনফ্রারেড হইতে হলে তার ফ্রিকোয়েন্সি কত হইতে হবে? শাহাদাত গেছে গা স্যার। সাদাত গেছে গা। আচ্ছা দেখি সাজিয়ে বলো, কে আছো দেখি, সাজিয়ে বলো। স্যার 300 এরপরে এদের কি কয়? গিগাহার্টজ। 300 গিগাহার্টজ, এদিকে লিখতে শিখতে দেখো। 300 গিগাহার্টজ। গিগাহার্টজ। গিগাহার্টজ আরেকটা থেকে হলো, আরেকটা স্যার হলো টেরাহার্টজ। আরেকটা হলো টেরাহার্টজ। 300 গিগাহার্টজ থেকে, স্যার হ্যাঁ বলো। স্যার 3.12 এত কঠিন না লাগছে, এই দুই অধ্যায়টা আমার খুব বেশি কঠিন লাগে। এই যে 3 অধ্যায় তো কঠিন, কিন্তু পড়লে সহজ হয়ে যাবে। 3 অধ্যায় হচ্ছে মনে রাখাটা কঠিন, কিন্তু পড়লে সহজ। মানে এখান থেকে তো কমন প্রশ্ন আসে। 3 অধ্যায় কঠিন ওইটা মানে মোটামুটি পারি, কিন্তু 2 অধ্যায়টা মানে সহজ, ওইটা বুঝি না বেশি। এটা হচ্ছে যে মুখস্থ জিনিস বেশি, তো এই কারণে একটু কঠিন হয়ে যায় আর কি। আচ্ছা, এরপর দেখো ব্লুটুথ। তাহলে ব্লুটুথ, এটা তো সবাই জানো। ব্লুটুথ কি? ব্লুটুথ হচ্ছে পার্সোনাল। তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটাকে বলা হয় কি, প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যা 2.45 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে স্বল্প দূরত্বে 3 থেকে 10 মিটার ডেটা আদান প্রদান করতে ব্যবহৃত হয়। তাহলে ব্লুটুথ হচ্ছে কি তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে ব্লুটুথ কি এক ধরনের প্যান। ব্লুটুথকে কি বলা হয়, প্যান বলা হয়, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে এর ফ্রিকোয়েন্সি কত, 2.45 গিগাহার্টজ। এর ফ্রিকোয়েন্সি কত, 2.45 গিগাহার্টজ। তাহলে এর দূরত্ব কত, 3 থেকে 10 মিটার। এর দূরত্ব কত, 3 থেকে তিন দশ থেকে মিটার 10 মিনিট। মুখস্থ করে ফেলে। এই তিনটা থেকে প্রশ্ন আসবে। যেমন ব্লুটুথ কাকে বলে, তাহলে ব্লুটুথ হচ্ছে এক ধরনের পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এক ধরনের প্যান। তারপরে এর ফ্রিকোয়েন্সি কত, 2.45 গিগাহার্টজ। তারপরে এটি কত দূরত্বে ডেটা ট্রান্সমিট করতে পারে, 3 থেকে 10 মিটার। 3 থেকে 10 মিটার ডেটা আদান প্রদান করতে ব্যবহৃত হয়। বা এগুলোর আশেপাশে যা থাকবে এগুলো কি হবে, উত্তর হবে। এরপর দেখো কি হটস্পট কি, সবার ফোনে হটস্পট আছে না? এই যে জি আমরা স্যার। ফোনে হটস্পট ব্যবহার করি না। তাহলে দেখো হটস্পট হলো এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক, ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাক্সেস পয়েন্ট, যা মোবাইল, কম্পিউটার এবং কি বিভিন্ন আইসিটি ডিভাইস, স্মার্টফোন, ট্যাব, নোটবুক, পিডিএ, ল্যাপটপ ইত্যাদিতে ইন্টারনেট সংযোগ প্রদান করে। তাহলে হটস্পট কি, হটস্পট এক ধরনের কি ওয়্যারলেস নেটওয়ার্ক। হটস্পট কি ওয়্যারলেস নেটওয়ার্ক। ওয়্যারলেস এক ধরনের নেটওয়ার্ক, যা wireless। কি করে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ইন্টারনেট সংযোগ প্রদান করে। তাহলে আমি কি বলছি বলো তো, কেউ একজন বলো দেখি আমি কি বলছি। হটস্পট হটস্পট হলো হলো একদম এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক, যা আহ, কম্পিউটার ও বিভিন্ন, মোবাইলে বিভিন্ন নেটওয়ার্কে সংযোগ প্রদান করে। হ্যাঁ তাহলে ওয়্যারলেস, ইন্টারনেট। হ্যাঁ হটস্পট হলো এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক, যা কি করে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ইন্টারনেট সংযোগ প্রদান করে, ঠিক আছে। জি স্যার। আসলে এরপর হচ্ছে কি মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ কি, মাইক্রোওয়েভ হলো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যা ডেটা, ছবি ইত্যাদি স্থানান্তর করে থাকে, এবং সেকেন্ডে প্রায় 1 থেকে 2 গিগাবিট, গিগাবিট বা তার চেয়ে বেশি 10 গিগাবিট/সেকেন্ড গতিতে কি করতে পারে, ডেটা ট্রান্সমিট করতে পারে। তাহলে দেখো মাইক্রোওয়েভ হলো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কি মনে রাখবা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যা কি করতে পারে, ছবি,
স্থানান্তর করে থাকে কি কত সেকেন্ডে? সেকেন্ডে প্রায় 1 থেকে 2 গিগাবিট বা তার চেয়ে বেশি ডেটা ট্রান্সমিট করতে পারে। গিগাবিট স্যার, গিগাবিট আর গিগাহার্টজ কি এক না? হ্যাঁ, গিগাবিট আর গিগাহার্টজ এক হ্যাঁ, না? এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সির একক। হ্যাঁ, গিগাবিট হচ্ছে পার সেকেন্ড, মানে সে কি পরিমাণ ডেটা পাঠাইতে পারে। গিগাবিট হচ্ছে কি কি পরিমাণ, ওই যে ব্যান্ডউইথের সাথে সম্পর্কিত। গিগাবিট হচ্ছে কি ব্যান্ডউইথের সাথে সম্পর্কিত। ব্যান্ডউইথ পড়ছি না আমরা একটু আগে, প্রতি সেকেন্ডে যে জি পরিমাণ স্যার। ডেটা পাঠাতে পারে তাকে বলা হয় কি ব্যান্ডউইথ। তাহলে এই যে গিগাবিটটা কার সাথে সম্পর্কিত? ব্যান্ডউইথের সাথে সম্পর্কিত। আর গিগা হার্ট যেটা, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সির সাথে সম্পর্কিত। দুইটার পার্থক্য বুঝতে পারছো কিনা? স্যার বুঝছি। হ্যাঁ, জি স্যার। আচ্ছা। এরপর থেকে ডব্লিউ ম্যান এর পূর্ণরূপ কি? স্যার একটা কথা হ্যাঁ, বলো বলো। এই যে আমি মাত্র খেয়াল করলাম, ইনফ্রারেড গাইডে দেওয়া আছে যে 300 হার্টজ হতে 430, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, আপনি এখানে তো 400 দেওয়া। একই, এগুলো এক বইতে এক এক রকম দেয়া তো, এই কারণে আর কি। এগুলার কাছাকাছি সঠিক কোনটা কোনটা 430? মানে এগুলার এগুলার কোনো সঠিক উত্তর নাই। ধরো তোমার এক এক বইতে এক এক রকম ফ্রিকোয়েন্সি দেওয়া, তো পরীক্ষায় এর কাছাকাছি এগুলার কাছাকাছি যেটা থাকবে ওইটাই অ্যান্সার দিবা আর কি। ওকে। ঠিক আছে? কারণ আইসিটির বই তো অনেকগুলো, তো এখন কে কোন বই থেকে লিখছে এটা তো আসলে বলা যায় না। তো এই কারণে দেখবা যে কি যে 300 থেকে 400 বা 450 এর আশেপাশে যেগুলো থাকবে এগুলো উত্তর দেখবা। যেমন তোমার এই যে ব্লুটুথের দূরত্ব দেখা আছে কি কোনো বইতে দেওয়া আছে 3 থেকে 10, আবার কোনোটাতে দেওয়া আছে 10 থেকে 100। হ্যাঁ, এরকম এক এক বইতে এক দেওয়া আছে। তাহলে এখানে যেটা কাছাকাছি থাকবে সেটাই উত্তর দিয়ে দিবা। জি সাজিদা স্যার। বুঝতে পারছো? আচ্ছা। জি স্যার। এরপর দেখো ওএন এর পূর্ণরূপ কি। প্রথমে দেখো ওএন এর পূর্ণরূপ হচ্ছে কি ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তাহলে এরিয়া। হ্যাঁ, তাহলে ওএন কাকে বলে? একই শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটার সমূহ বিভিন্ন ডিভাইস ও ল্যানগুলোর তারবিহীন সংযোগে যে নেটওয়ার্ক গঠিত হয় নেটওয়ার্ক। তাকে কি বলা হয়? ওএন বলা হয়। ওয়েন। ঠিক আছে? তাহলে কি করা হয়, ওএনএ কি করা হয়, অনেকগুলো নেটওয়ার্ককে একসাথে যুক্ত করে বড় একটা নেটওয়ার্ক তৈরি করা হয়, তখন তাকে কি বলা হবে? ওএন বলা হবে। ওয়েন বলা হয়। হ্যাঁ, এরপরে দেখো ওএন হচ্ছে কি অনেক বড় ভৌগোলিক বিস্তৃতি অবস্থিত ল্যান ম্যান কম্পিউটার ও বিভিন্ন ডিভাইসের কম। সংযোগে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে বলা হয় ওএন। ওএন এর পূর্ণ হচ্ছে কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওএন এর পূর্ণরূপ কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে ওয়াইড মানে কি প্রশস্ত না? ওয়াইড মানে কি প্রশস্ত। প্রশস্ত। তার মানে হচ্ছে কি বড় এরিয়া জুড়ে যে নেটওয়ার্কটা থাকবে তাকে বলা হবে কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে? আর ডাব্লিউ ম্যান হচ্ছে কি মেট্রোপলিটন এরিয়া, মানে কোন একটা নির্দিষ্ট এলাকার মধ্যে যে নেটওয়ার্কটা থাকবে তাকে বলা হয় কি ডব্লিউ ম্যান। ঠিক আছে? এরপর দেখো ওয়াইম্যাক্স। সবাই এটা মুখস্থ করে ফেলো। ওয়াইম্যাক্স এর পুনরূপ ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারোপারেবিলিটি ইন্টারোপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। ওয়েব এক্স। হ্যাঁ, ওয়াইম্যাক্স এর পুনরূপ কি ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারোপারেবিলিটি ইন ফর ফর মাইক্রোওয়েভ মাইক্রো অ্যাক্সেস। অ্যাক্সেস। তাহলে মূলত হচ্ছে কি ওয়াইম্যাক্স হচ্ছে একটি তারবিহীন ডেটা কমিউনিকেশন পদ্ধতি ডেটা। যা বহুদূর পর্যন্ত কি করতে পারে ব্রডব্যান্ড সরবরাহ করতে পারে। ঠিক আছে? তাহলে ব্রডব্যান্ড জিনিসটা কি? ব্রডব্যান্ড হচ্ছে কি যেটা উচ্চ গতিতে কি করতে পারে ডেটা পাঠাইতে পারে, উচ্চ গতির ব্যান্ডউইথ। তাহলে ওয়াইম্যাক্স কি করতে পারে উচ্চ গতিতে ডেটাকে কি করতে পারে ট্রান্সমিট করতে পারে। এই কারণে ব্যান্ডউইথ হচ্ছে কি একটি উচ্চ গতির তারবিহীন ডেটা কমিউনিকেশন পদ্ধতি যা দূর পর্যন্ত কি করতে পারে ডেটা সরবরাহ করতে পারে। বুঝা গেছে সবার? জি স্যার। আচ্ছা, এরপর আসো কি পিকোনেট। দেখো স্বল্প দূরত্বে পিকোনেট মনে রাখবে কি স্বল্প দূরত্বে অবস্থিত কোনো ব্যক্তির ব্যবহৃত ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে তথ্য আদান প্রদানের জন্য তৈরি নেটওয়ার্ক বা ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তার মানে কি পিকোনেট কি এক ধরনের প্যান নেটওয়ার্ক। পিকোনেট এক ধরনের কি প্যান নেটওয়ার্ক, মানে পার্সোনাল এরিয়া স্যার নেটওয়ার্ক। এমনি তো সহজ হ্যাঁ, সহজ সহজ ভাষায় বলে তো হয় যে ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার যে নেটওয়ার্ক তৈরি করা হয়, মানে স্বল্প দূরত্বে তার মৌলিক বলতে হবে, উপাদান। স্বল্প দূরত্বে বলতে হবে। হ্যাঁ, মানে স- স- ব্লুটুথ হ্যাঁ, প্রযুক্তির সাহায্যে যে নেটওয়ার্ক তৈরি, তার মৌলিক স্বল্প উপাদান হচ্ছে পিকোনেট। হ্যাঁ, মানে স্বল্প দূরত্বে ব্লুটুথ নেটওয়ার্কের মাধ্যমে যে ওয়্যারলেস কমিউনিকেশন তৈরি করা হয় তাকে বলা হয় কি পিকোনেট। পিক। ঠিক আছে? তাহলে কি কি আছে দেখি, সাদাত বলো তাহলে পিকোনেট কাকে বলে। সাদাত তো নাই। লামিয়া বলো দেখি পিকোনেট কাকে বলে। লামিয়া বলে দেখি পিকোনেট কাকে বলে।
লামিয়া নাই। আচ্ছা, সাজিয়ে বলো দেখি পিকোনেট কাকে বলে? স্যার স্বল্প দূরত্বে অবস্থিত কোনো ব্যক্তির ব্যবহৃত ব্যক্তিগত ডিভাইস, যেমন ব্লুটুথে নেটওয়ার্ক নেটওয়ার্ক আদান প্রদান করে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, তাকে পিকোনেট বলে। মানে আর একটু সহজ করে বলো, আর কি বলতে পারবা? সহজ করে আসে আর কি করতে পারবা? এই সময় বলো দেখি, আর একটু সহজ করে দেখি, বলো দেখি পিকোনেট কাকে বলে? তো স্বল্প দূরত্বে অবস্থিত ব্যক্তি, ব্যক্তির ব্যবহৃত ডিভাইস যা পার্সোনাল সহজ করে বলতে গেলে হয় না। আচ্ছা, শান্তিদা বলো দেখি সহজ করে, শান্তিদা বলো। হ্যাঁ, স্বল্প দূরত্বে অবস্থিত ব্লুটুথ প্রযুক্তির সাহায্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তার মৌলিক হ্যাঁ, উপাদান হলো পিকোনেট। মানে স্বল্প দূরত্বে কি করার জন্য, যোগাযোগের জন্য ব্লুটুথের মাধ্যমে যে ওয়্যারলেস কমিউনিকেশন যে তৈরি করা হয়, যে ওয়্যারলেস কমিউনিকেশন তৈরি করা হয় সেটা হচ্ছে কি? পিকোনেট। পিকোনেট। আচ্ছা, এরপর দেখো, তাহলে পিকোনেটের সাথে সংযুক্ত কে? পিকোনেটের সাথে সংযুক্ত হচ্ছে কি? ব্লুটুথ। পিকোনেটের সাথে সংযুক্ত কে? ব্লুটুথ, মনে রাখতে হবে। এরপর আসো কি? ইএমআই। ঠিক আছে, তাহলে এই দেখো ইএমআই কি? ইএমআই হচ্ছে কি? ইলেকট্রনিক ডিভাইস সমূহ ওয়্যারলেস রেডিও ফ্রিকোয়েন্সির চৌম্বকীয় প্রভাবের কারণে অনাকাঙ্ক্ষিত নয়েজ তৈরি করে। কি তৈরি করে? অনাকাঙ্ক্ষিত নয়েজ তৈরি করে। ডেটা ট্রান্সফারের সময় এ তড়িৎ চৌম্বকীয় অনাকাঙ্ক্ষিত নয়েজ ডেটা ট্রান্সমিশনে বাধা সৃষ্টি করে। এটি হলো কি? ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স বা ইএমআই। তাহলে ইএমআই এর পুনরূপ কি? ইএমআই এর পুনরূপ কি? ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ার ইন্টারফেয়ারেন্স। ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স। ইন্টারফেয়ারেন্স মানে কি? ইন্টারফেয়ারেন্স মানে কি? ইন্টারফেয়ারেন্স হচ্ছে কি? কোনো কিছুতে কি করা? বাধা প্রদান করা। ইন্টারফেয়ার করা আমরা বলি না, এই যে তুই আমার ব্যাপারে ইন্টারফেয়ার করবি না, বা কাউকে বলি না কি তুই আমার ব্যাপারে ইন্টারফেয়ার করবি না। তাহলে এই ইন্টারফেয়ার করার অর্থ হ্যাঁ। কি? মানে কোনো কিছুতে বাধা প্রদান করা। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক বা ইন্টারফেয়ারেন্স যখন কি করে, কোনো ডেটা ট্রান্সমিশনে বাধা সৃষ্টি করে, তখন তাকে বলা হয় ইএমআই। এই সবাই বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা পরে চলে যাই। এরপরে দেখো প্রাইভেট নেটওয়ার্ক কি? প্রাইভেট হ্যাঁ, দেখি এটা শান্তিতে পড়ো, প্রাইভেট নেটওয়ার্ক কি? দেখে দেখে পড়ো। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে একক মালিকানাধীন নেটওয়ার্ককে প্রাইভেট নেটওয়ার্ক বলে, যেমন বিভিন্ন ব্যাংকের এটিএম ব্যবস্থা। হ্যাঁ, তার মানে হচ্ছে কি? এটিএম প্রাইভেট ব্যবস্থা। নেটওয়ার্ক হচ্ছে কি? একক মালিকানাধীন বা ব্যক্তি মালিকানাধীন নেটওয়ার্ক গুলোকে কি বলা হবে? প্রাইভেট নেটওয়ার্ক বলা হবে। ঠিক আছে, এই যে বিসেট, বিসেটের পুনরূপটা সবাই মুখস্থ করে ফেলো। ভেরি স্মল ভেরি অ্যাপারচার স্মল অ্যাপারচার টার্মিনাল। টার্মিনাল। সবাই এটা খাতায় লিখো, বিসেটের পুনরূপটা সবাই খাতায় লিখো, মুখস্থ খাতায় লিখো। বিসেটের পুনরূপ ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল। ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল হলো এক ধরনের দুই মুখী স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা যাতে ছোট আকারের কি শক্তিশালী রিসিভার শক্তিশালী, ট্রান্সমিটার এন্টিনা থাকে। যা ভূমিতে স্থাপিত হয় হ্যাঁ, এবং স্যাটেলাইটের সাথে ডেটা প্রদান করে। এই সাদাত বলো ভিসেটের পুনরূপ কি? সাদাত বলো দেখি ভিসেটের পুনরূপ কি? স্যার আমাকে স্যার আমার এখন তো 4 বার বার করে দিয়েছে স্যার, আমার স্ক্রিনে না স্যার, কালো হয়ে স্যার ওয়েটিং ঘুরতেছে স্যার। ওই যে নেটওয়ার্কের নেট অন সমস্যা মনে হয়, ফোন ওই যে ফোনটা একটু রিস্টার্ট করো, ফোন একটু রিস্টার্ট করো। 4 বার স্যার এখন তো বার করেছি। আচ্ছা, এই ইয়া বলো দেখি আর কি আসো, এই সুমাইয়া বলো দেখি ভিসেটের পুনরূপ কি? ভেরি স্মল অ্যাপারটাম টার্মিনাল। ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল। হ্যাঁ, ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল, এটা খাতার মধ্যে মুখস্থ লিখে ফেলবা ক্লাস শেষে। এরপর আসো কম্পিউটার নেটওয়ার্কিং। আমাদের টাইপ 3 হচ্ছে কি? কম্পিউটার নেটওয়ার্কিং। দেখো প্রথম হচ্ছে কি কম্পিউটার নেটওয়ার্ক কি? দেখো, যখন কোনো কম্পিউটার ব্যবহারকারীগণ তাদের আনুষঙ্গিক যন্ত্রপাতি ভাগাভাগি করে ব্যবহার ও পারস্পরিক তথ্য আদান প্রদান করে থাকে, তখন এই সামগ্রিক প্রক্রিয়াকে বলা হয় কি? কম্পিউটার নেটওয়ার্ক। ঠিক আছে, তাহলে কম্পিউটার জি স্যার। নেটওয়ার্ক কি হবে? যখন কি করে কম্পিউটার ব্যবহারকারীগণ নিজেদের মধ্যে কি করে পারস্পরিক তথ্য আদান প্রদান, করে ব্যবস্থা। হ্যাঁ, পারস্পরিক তথ্য আদান প্রদান করে থাকে, তখন এই ব্যবস্থাটাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। এরপর দেখো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। দেখো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক হলো এক ধরনের নেটওয়ার্ক ব্যবস্থা যেখানে এক বা একাধিক শক্তিশালী কম্পিউটার অন্যান্য কম্পিউটারের কি অনুরোধে বিভিন্ন ধরনের সেবা ও রিসোর্স সরবরাহ করে। তার মানে কি ক্লায়েন্ট সার্ভার মানে কি? ধরো এখানে আছে কি, একটা আছে কি সার্ভার আছে, আর একটা হচ্ছে কি করে ক্লায়েন্ট আছে। তাহলে এখানে বলো ক্লায়েন্ট কে আর সার্ভার কে? ধরো আমি কি করতেছি, ইন্টারনেট ব্রাউজ করতেছি, ঠিক আছে? যখন আমি ইন্টারনেট ব্রাউজ করবো তখন আমি হবে কি ক্লায়েন্ট, আমি কি হব?
ক্লায়েন্ট। ক্লায়েন্ট ক্লায়েন্ট আমি কি করব, ওই যে সার্ভার থেকে কি করব, ডেটা গ্রহণ করব, সার্ভার থেকে কি করব, ডেটা ডেটা গ্রহণ গ্রহণ। করব। ডেটা। তাহলে এই যে সার্ভার এবং ক্লায়েন্টের যে সম্পর্ক, এটাকে বলা হয় কি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। বুঝা গেছে কিনা? জি স্যার। তাহলে যে নেটওয়ার্কে কি থাকবে, ক্লায়েন্ট এবং সার্ভারের মাঝে কি থাকবে, সম্পর্ক থাকবে, এবং কি করবে, একজন আরেকজনের মাঝে কি করবে, সেবা এবং রিসোর্স সরবরাহ করবে, তাকে বলা হবে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। মনে থাকবে? একটি প্রকারের সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক হলো ক্লায়েন্ট সার্ভার। হ্যাঁ, মানে এটা তো পড়বাই, আর আর বেসিক জিনিসটা বুঝলে কি তোমার সহজে মনে থাকবে। তাহলে বুঝে গেছে কিনা, কারো কনফিউশন আছে কিনা বলো দেখি। না স্যার, বুঝছি। আচ্ছা, এরপর আসে কি পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। দেখো, যে নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ওয়ার্ক স্টেশন হিসেবে কাজ করে এবং প্রত্যেক ইউজার তাদের রিসোর্স অন্যের সাথে শেয়ার করতে পারে, তাকে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বলা হয়। ঠিক আছে? ধরো এই যে দুইটা কম্পিউটার, এই একটা কম্পিউটার, এই একটা কম্পিউটার, তাহলে কি করতেছে, এই কম্পিউটার থেকে কি করতেছে, রিসোর্স নিচ্ছে, মানে তথ্য নিচ্ছে। তাকে একে বলা হবে কি ক্লায়েন্ট, আর একে বলা হবে সার্ভার। হ্যাঁ, এই পর্যন্ত বুঝছো কিনা বলো দেখি। একজন আরেকজন জি থেকে কি স্যার। করতেছে, জি স্যার। সে কি করতেছে, তথ্য আরেকটা, শেয়ার করে। হ্যাঁ, আরেকটা কম্পিউটার থেকে তথ্য নিচ্ছে, তখন যে তথ্য নিচ্ছে সে হবে ক্লায়েন্ট, আর যে তথ্যটা দিচ্ছে সে হবে সার্ভার। আবার দেখা গেল কি সার্ভার। অন্য সময় দেখা গেল কি এই যে সার্ভার যেটা ছিল, সে একে কি করতেছে, এই কম্পিউটার থেকে তথ্য নিচ্ছে, তাহলে তখন সে হয়ে যাবে সার্ভার, আর এ হয়ে যাবে কি ক্লায়েন্ট। বুঝতে পারছো কিনা, তার মানে স্যার ব্যাপারটা এমনি যদি কি। বলা হয় জি স্যার। হ্যাঁ, বলো দেখি। যে দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে রিসোর্স শেয়ার করার জন্য যে নেটওয়ার্ক গঠন করা হয় তাই পিয়ার টু পিয়ার না, এখানে নেটওয়ার্ক। হচ্ছে কি প্রত্যেকটা কম্পিউটার সাথে কি থাকবে, যুক্ত থাকবে, এবং প্রত্যেকটা কম্পিউটার থেকে কি করতে পারবে, সে সার্ভার হিসেবে কাজ করবে এবং ওয়ার্ক স্টেশন হিসেবে কাজ করবে বা ক্লায়েন্ট হিসেবে কাজ করবে। বুঝতে পারছো কিনা? জি জি। স্যার। মানে সে যখন সে কি করবে, তথ্য আরেকজন থেকে নিবে, তখন সে কি ক্লায়েন্ট। আবার যখন সে অন্য কাউকে যখন রিসোর্স শেয়ার করবে, তখন সে হয়ে যাবে কি সার্ভার। তার মানে এই যে সেম জিনিসটা কি করতেছে, একই সাথে ক্লায়েন্ট হিসেবে কাজ করতেছে এবং সার্ভার হিসেবে কাজ করতেছে, তাহলে একে বলা হবে কি পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। মানে যখন প্রত্যেকটা কম্পিউটার একই সাথে কি করে, সার্ভার এবং ওয়ার্ক স্টেশন হিসেবে কাজ করে, তখন তাকে বলা হয় পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এরপর আসো কি ল্যান। তাহলে ল্যানের পূর্ণরূপ কি, সবাই বলো তো ল্যানের পূর্ণরূপ কি। ল্যানের পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল সাধারণত, এরিয়া লোকাল এরিয়া। নেটওয়ার্ক। হ্যাঁ, সাধারণত লোকাল এক এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, সাধারণত 1 কিলোমিটার বা তার কম এরিয়ার মধ্যে বেশ কিছু কম্পিউটার, টার্মিনাল বা অন্য কোনো কি ফেরিফেরাল ডিভাইস সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয়, তাকে কি বলা হয়, ল্যান বলা হয়। তার মানে কি 1 কিলোমিটার বা তার চেয়ে কম দূরত্বে কি করা হয়, কয়েকটি ডিভাইসকে সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয়, তাকে কি বলা হয়, লোকাল এরিয়া নেটওয়ার্ক। নেটওয়ার্ক। ঠিক আছে? যেমন ধরো আমাদের কলেজ ক্যাম্পাস আছে না, আমাদের এই যে ধরো আমাদের অফিস রুম আছে, তারপরে ভিতরে যে এই যে প্রিন্সিপালের রুম আছে না, এই এরিয়ার মধ্যে কি আছে, সবটাতে ওয়াইফাই যুক্ত না, জি। সবগুলোতে কি যুক্ত, ওয়াইফাই যুক্ত না। তার মানে এখানে কি ওয়াইফাই ধরো, যুক্ত। হ্যাঁ, এখানে আমরা কি করছি, কয়েকটা রাউটার যুক্ত করছি, তাহলে এই যে কয়েকটা রাউটারকে কি বলা হয়, ফেরিফেরাল ডিভাইস। কয়েকটা রাউটারকে কি বলা হয়, ফেরিফেরাল ডিভাইস। তাহলে এই যে কয়েকটা রাউটার যুক্ত করে আমরা যে নেটওয়ার্কটা মানে সংযোগ দিছি, একে বলা হয় কি লোকাল এরিয়া নেটওয়ার্ক। একে কি বলা হয়, লোকাল এরিয়া লোকাল। নেটওয়ার্ক। বুঝতে পারছো? আচ্ছা, এরপর এরপর বলা হচ্ছে কি রোমিং কি। দেখো, মোবাইল সার্ভিস প্রোভাইডারদের কি কাভারেজ এরিয়ার সীমাবদ্ধতা থাকে। ঠিক আছে? এই কাভারেজ এরিয়ার বাইরে গিয়ে অনবরত ডেটা সার্ভিস পাওয়াকে কি বলা হয়, রোমিং বলা হয়। যেমন ধরো আমরা কি ব্যবহার করি, কভার রবি। বাইরে গিয়ে অনবরত হ্যাঁ, ধরো আমরা কি পাওয়াকে ব্যবহার করি, রোমিও বলা হয়। বেশিরভাগই রবি, জিপি ব্যবহার করি না, বেশিরভাগই কি আমরা এই দুই ধরনের কি করি, এই সিম ব্যবহার করি। তাহলে ধরো আমাদের বাংলাদেশের মধ্যে কি আছে, এদের কাভারেজ এরিয়া আছে, বাংলাদেশের মধ্যে কি আছে, এদের টাওয়ার আছে না বিভিন্ন জায়গায়। বাংলাদেশের মধ্যে কি আছে, বিভিন্ন জায়গায় এদের টাওয়ার হুম। আছে, হ্যাঁ। কিন্তু বিদেশে গেলে কি এদের টাওয়ার পাই আমরা, না। ধরো বিদেশে গেলে কি আমরা রবি জিপি এদের টাওয়ার পাবো না। কিন্তু বিদেশ গেলে অনেক সময় কি করতে পারি, আমরা এই যে রবি এবং জিপি সিম গুলা কি করতে পারি, ব্যবহার করতে পারি। তার মানে এই কাভারেজ এরিয়ার বাইরে গিয়ে অনবরত কি করা, ডেটা সার্ভিস পাওয়াটাকে বলা হয় কি রোমিং বলা হয়। এই বুঝতে পারছো কিনা বলো দেখি, রোমিং জিনিসটা কি। জি স্যার, বুঝতে পারছি। ধরো আমরা রবি এবং জিপির নেটওয়ার্কের সেবার বাইরে গিয়ে তারপরও কি করবো, তাদের সেবাটা ব্যবহার করতে পারবো, তখন তাকে বলা হবে কি রোমিং বলা হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আসে টাইপ 4 হচ্ছে যে কি নেটওয়ার্ক ডিভাইস। দেখি কে কয়েকটা নেটওয়ার্ক ডিভাইসের নাম বলো তো, কে বলতে পারবা কয়েকটা নেটওয়ার্ক ডিভাইসের নাম বলো। নেটওয়ার্ক ডিভাইস। হ্যাঁ,
এই যে কয়েকটা নেটওয়ার্ক ডিভাইসের নাম বলো তো দেখি, কেউ কে বলবা দেখি? এই সঞ্জিতা বলো দেখি নেটওয়ার্ক ডিভাইসের নাম কয়েকটা। রাউটার, রিপিটার, সুইচ, এগুলাই তো। লাগতো না। রাউটার, রিপিটার, সুইচ, এগুলাই সুইচ, তো। হ্যাঁ সুইচের সাথে আর কি আছে? হাব আছে না? হ্যাঁ, হাব আছে, হাব, গেটওয়ে আছে, এগুলো হচ্ছে কি সুইচ, একটা, হাব। হ্যাঁ এগুলো হচ্ছে একটা নেটওয়ার্ক ডিভাইস। তাহলে আমরা দেখি কাকে কি বলে। প্রথমে আছে কি রাউটার। দেখো রাউটার কাকে বলে? রাউটার হলো কি একটি বুদ্ধিমান ইন্টারনেট। রাউটার কি একটা বুদ্ধিমান ইন্টারনেট কানেক্টিভিটি ডিভাইস, যা লজিক্যাল এবং কি ফিজিক্যাল অ্যাড্রেস ব্যবহার করে দুই বা ততোধিক নেটওয়ার্ক সেগমেন্টের মধ্যে ডেটা নেটওয়ার্ক আদান প্রদান ব্যবহার করতে পারে। তাহলে রাউটার, এটাকে আরেকটু সহজভাবে বলা যায়, রাউটার কি? রাউটার একই প্রোটোকল বিশিষ্ট কি করতে পারে? নেটওয়ার্কের মধ্যে ডেটা আদান প্রদান নেটওয়ার্ক করতে পারে। স্থাপন করে। হ্যাঁ, তাহলে রাউটার কাকে বলে? একই প্রোটোকল বিশিষ্ট, একই তো প্রোটোকল দুই বা বিশিষ্ট, ততোধিক হ্যাঁ দুই বা ততোধিক নেটওয়ার্কের মধ্যে কি করতে পারে? ডেটা আদান প্রদান করতে পারে, তাকে বলা হবে কি? করতে রাউটার। রাউটার। হ্যাঁ, তাহলে কি বলতে পারবো রাউটার দেখি, বলো তো সাদাত, বলো দেখি রাউটার কাকে বলে? আমি পারবো। আর একই প্রোটোকল বিশিষ্ট হ্যাঁ। দুই বা দুইয়ের ততোধিক হ্যাঁ, দুই বা ততোধিক নেটওয়ার্কের স্যার মধ্যে নেটওয়ার্কের মধ্যে ডেটা আদান সংযুক্ত প্রদান করতে পারে, করতে পারে, ডেটা হ্যাঁ আদান প্রদান করতে পারে। তাকে বলা হবে কি? রাউটার। আচ্ছা, এরপর বলা হচ্ছে কি রিপিটার। রিপিটার কাকে বলে দেখো? রিপিটার এক ধরনের কি কানেক্টিভ ডিভাইস, যা দুর্বল সিগন্যালকে কি করে? অ্যাম্প্লিফাই বা শক্তিশালী করে গন্তব্যে প্রেরণ করে। অ্যাম্প্লিফাই মানে কি? এই যে, কি জানি অ্যাম্প্লিফাই মানে কি? অ্যাম্প্লিফাই, কি জানি ভুলে গেলাম। অ্যাম্প্লিফাই মানে হচ্ছে যে কি? অ্যাম্প্লিফাই মানে হচ্ছে কি বিবর্ধন। অ্যাম্প্লিফাই মানে কি? বিবর্তন। বিবর্ধন। বিবর হ্যাঁ, অ্যাম্প্লিফাই মানে হচ্ছে কি করা? বড় করা বা এই বড় করা মানে এই যে এখানে কি আছে, ধরো আমাদের সময় অনেক সময় কি করা হয়, ধরো আমরা অনেক সময় বড় রুমের মধ্যে, ধরো 3 রুমের মধ্যে কি করি? ওয়াইফাই ব্যবহার করি না? বড় রুম হলে কি করা যায়? ধরো আমাদের রাউটার আছে কি এই রুমে, তাহলে দেখা যায় কি একদম এই রুমে গেতে কি হয়, ওয়াইফাই সিগন্যালটা দুর্বল হয়ে যায় না? জি স্যার। হ্যাঁ, তখন আমরা কি বলি? রিপিটার ব্যবহার করি। রিপিটার কি করে? এই যে যে সিগন্যাল আসে সেটাই কি করে? আবার কি করে? স্ট্রং করে, মানে বড় করে দেয়। তাহলে রিপিটারের কাজ কি? রিপিটারের কাজ হচ্ছে দুর্বল সিগন্যালকে বড় করা বা অ্যাম্প্লিফাই করা, দুর্বল শক্তিশালী করা। সিঙ্গেলকে হ্যাঁ, দুর্বল বড় সিগন্যালকে করা। বড় করা, বিবর্ধন করা, শক্তিশালী করা, রিপিটার কাজ হচ্ছে এটা। মনে থাকবে। জি স্যার। এরপর হচ্ছে কি সুইচ। সুইচ হলো এক ধরনের নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস, যা মিডিয়া সেগমেন্টগুলোকে একটি কেন্দ্রীয় অবস্থানে এনে একত্রিত করে। ঠিক আছে। আর সুইচ এবং হাব এই দুইটা ভালো করে পড়তে হবে। যে হাবের সংখ্যা আছে কিনা দেখি আবার। আচ্ছা, হাবের সংখ্যা এখানে হয়তো দেওয়া নাই। হাবের সংখ্যাটা সবাই বই থেকে পড়ে নিবা, ঠিক আছে? তাহলে সুইচের সাথে কি পড়বা? সুইচের সাথে এখানে হাব পড়বা। তাহলে হাব এবং সুইচের মধ্যে পার্থক্য কি? এইগুলাই বেশি আসে, যে সুইচ আর হাবের মধ্যে পার্থক্য কি? সুইচ এবং হাবের মধ্যে পার্থক্য বেশি আছে, তাহলে এই দুইটা একটু ভালো করে পড়বা, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে হাব হাব কি করে? হাব হচ্ছে কি করে, ওই যে একটা কেন্দ্রীয় ডিভাইস হিসেবে কাজ করে এবং সবগুলা সবগুলা কি করে এর সাথে সংযুক্ত, সবগুলা নেটওয়ার্কে কি করে দেয়? তথ্য পাঠায় দেয়। যেমন এর সাথে সংযুক্ত এগুলাতে কি করে দেয়? সবগুলাতে একসাথে তথ্য পাঠায় দেয়। আর সুইচ কি করে? সুইচ হচ্ছে ইন্টেলিজেন্ট ডিভাইস, সে যাকে দরকার তাকে পাঠায়। ধরো এই ডিভাইসটার তথ্য দরকার, সকাল থেকে কি করবে? শুধুমাত্র একে পাঠাবে, সুইচ হলে। আর হাব হলে কি করবে? সে ওই যে প্রাইভেসি নষ্ট করে, যাকে মানে দরকার স্যার, স্যার যেন দরকার এনে ফাটাইবো। না, হাব সবগুলোতে পাঠাই দেয়। হাব দরকার বেদরকারি সবগুলোতে কি করে? পাঠাই দেয়। আর সুইচ নির্দিষ্ট কি করে? করে একটা হ্যাঁ, সুইচ হচ্ছে যার নির্দিষ্ট। দরকার, মানে যে পোর্টটাতে কি দরকার, তথ্য দরকার, শুধুমাত্র ওই নির্দিষ্ট পোর্টটাতে পাঠাইতে পারে। ধরো এই পোর্টটাতে দরকার, সুইচ কি করবে? শুধুমাত্র এটাতে তথ্য পাঠাবে। আর হাব কি করে? সে কি করে? ওই যে সবগুলোতে একসাথে পাঠাই দেয়, সে প্রাইভেসি নষ্ট করে। বুঝতে পারছো কিনা? জি স্যার। যেমন জি আমাদের স্যার। কিছু আমাদের কিছু বন্ধু থাকে না, সে কি করে? ধরো কারো গোপনীয় কথা সবাইকে জানাই দেয়, তাহলে সে হচ্ছে কি? যে সবাইকে বলে দেয়, সে হাব। হচ্ছে কি? হাব। আবার এমন এমন কিছু আছে না, যে সবাইকে বলে না, দুই একজনকে বলে, মানে যারা খুব ক্লোজ তাদেরকে বলে, তারা হচ্ছে কি? সুইচ। বুঝতে পারছো কিনা? হ্যাঁ। জি স্যার। জি স্যার হ্যাঁ, এখন বুঝছি। এখন আর ভুলবা না, ঠিক আছে? এখন মনে থাকবে আজীবন। আচ্ছা, এখন দেখো কি গেটওয়ে। গেটওয়ে কি? গেট হলো একটি নেটওয়ার্ক ডিভাইস, যা ভিন্ন প্রোটোকল, মনে রাখবে কি? ভিন্ন প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্কে কি করে? সংযুক্ত করে
বড় মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সেটা তৈরি করে তাকে বলা হয় কি গেটওয়ে। তাহলে এই যে প্রোটোকলটা আমরা একটু আগে দেখছিলাম, কোথায় দেখছিলাম বলো তো? এই যে একটু আগে প্রোটোকল পড়ছিলাম, কোথায় পড়ছি বলো তো? হ্যাঁ এই যে প্রোটোকল প্রোটোকল শব্দটা একটু আগে পড়ছি, কোথায় পড়ছি একটু বলো দেখি। স্যার স্যার ওই স্যার ওয়াইফাই রাউটার। হ্যাঁ, রাউটারে। তাহলে কি পড়ছিলাম তখন? তখন বলছিলাম কি একই প্রোটোকল বিশিষ্ট, কি পড়ছিলাম? একই একই প্রোটোকল প্রোটোকল। বিশিষ্ট। আর এখানে কি লেখা আছে? গেটওয়েতে, গেটওয়েতে লেখা আছে কি স্যার ভিন্ন প্রোটোকল। ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট। ভিন্ন হ্যাঁ ধর্মী হ্যাঁ, তাহলে যদি তোমার এই যে এই প্রশ্ন আসে যে একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কে কে যুক্ত করে, গেটওয়ে যুক্ত করে না রাউটার যুক্ত করে, কি হবে, কোনটা হবে? রাউটার রাউটার হ্যাঁ, রাউটার তাহলে একই হলে কি হবে? রাউটার। 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 আর আর ভিন্ন ভিন্ন প্রোটোকল, হলে গেটওয়ে। ভিন্ন হলে কি আসবে? ভিন্ন হলে আসবে গেটওয়ে গেটওয়ে আসবে। গেটওয়ে। মনে থাকবে? হুম। জি আচ্ছা, স্যার। পার্থক্যটা মনে থাকে। এরপর আসে কি ব্রিজ। এই যে ব্রিজ কি করে? একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করে নেটওয়ার্ক সম্প্রসারণের ক্ষেত্রে কি করে? বিশেষ ধরনের ডিভাইসকে কি বলা হয়? ব্রিজ বলা হয়। ওই যে ব্রিজ। ব্রিজ আমরা আমরা বলি না ব্রিজ, সেতু। সেতু কি করে? দুইটা হ্যাঁ প্রান্তকে যুক্ত করে না, এরকম একটা ব্রিজ কি করে দুইটা প্রান্তকে যুক্ত করে। তাহলে এরকম জি হচ্ছে স্যার। কি, এই যে নেটওয়ার্কের ক্ষেত্রে ব্রিজ করে বিভিন্ন ডিভাইসকে কি করে? যুক্ত করে। সেটাকে বলা যুক্ত হচ্ছে করে। ব্রিজ। জি। এরপর আসে কি মডেম। মডেম একটি মডেল। ডেটা কমিউনিকেশন ডিভাইস যা মডুলেশন যা ও ডিমডুলেশনের মাধ্যমে কি করে ডেটাকে এক কম্পিউটার থেকে অন্য অন্য কম্পিউটারে পৌঁছে ব্যবস্থায় দেয়। পৌঁছে দেয়। হ্যাঁ, তাহলে মডেমের অর্থ কি কম্পিউটার বলতো? জি স্যার। মডেমের পূর্ণরূপ কি? মডেমের অনুরূপ। মডেম হচ্ছে কি, মডেম হচ্ছে কি, একটা হচ্ছে কি মডুলেশন আর একটা হচ্ছে ডিমডুলেশন। মডেমের পূর্ণরূপ কি? মডুলেশন এবং ডিমডুলেশন। তাই ডিমোডুলেশন। এরা কি করে ডেটাকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অন্য পৌঁছে কম্পিউটারে দেয়। পৌঁছে দেয়। পৌঁছে দেয়। এরপর দেখো মডুলেশন। মডুলেশন কাকে বলে? যে প্রক্রিয়া যে ডিজিটাল প্রক্রিয়া ডিজিটাল সিগন্যালকে সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে অ্যানালগ পরিণত করা হয় পরিণত তাকে করা বলা হয় হয় কি মডুলেশন। তাহলে মডুলেশন। মনে রাখবে কি, এই যে ডি থেকে ডি থেকে মানে ডিজিটাল থেকে অ্যানালগ, তাকে বলা হয় কি অ্যানালগ মডুলেশন। তাকে কি বলা হয়? মডুলেশন। মডুলেশন মডুলেশন। বলা হয়। ঠিক আছে। তাহলে ডি থেকে হ্যাঁ। এ তে যাবে মানে এ ডিজিটাল থেকে অ্যানালগ করবে, তাকে বলা হবে কি অ্যানালগ যাবে। মডুলেশন। মনে রাখবে কি ড্যাম। মডুলেশন। মনে রাখবে কি ড্যাম। ড্যাম। ড্যাম মানে কি ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যাল, একে বলা হবে কি মডুলেশন। ডিজিটাল থেকে মডুলেশন। মডুলেশন। অ্যানালগ সিগন্যাল, এটাকে বলা হবে মডুলেশন। মডুলেশন। তাহলে কি দিয়ে মনে রাখবা? ড্যাম দিয়ে মনে রাখবা, ড্যাম। ডি ড্যাম। এ ড্যাম। এম। ড্যাম মনে রাখলে কি হয়ে যায়? ডিজিটাল মডুলেশন শেষ। অ্যানালগ মডুলেশন। হ্যাঁ হ্যাঁ, ডিজিটাল থেকে অ্যানালগ একে বলা হবে কি মডুলেশন। মডুলেশন। তাহলে ডিমডুলেশন কাকে বলবে? দেখো যে পদ্ধতির মধ্যে, হ্যাঁ, তা কি করবে অ্যানালগ থেকে ডিজিটাল নিয়ে যাবে, কি সে কি করবে অ্যানালগ থেকে অ্যানালগ ডিজিটাল নিয়ে ডিজিটাল যাবে, তাকে বলা হবে কি ডিমডুলেশন। ঠিক আছে, তাকে বলা হবে ডিমডুলেশন। মনে থাকবে? মডুলেশন। জি স্যার। একটা একটা মনে রাখলে হয়ে যাবে। ড্যামটা মনে রাখবা, ড্যামটা মনে রাখলে ডিমোডুলেশনটা এমনি হয়ে যাবে। আচ্ছা, এরপর আসে কি এনআইসি। তাহলে এনআইসি এর পুনরূপ কি? এনআইসি এর পুনরূপ হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এনআইসি এর পুনরূপ কি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। হ্যাঁ, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ইন্টারফেস কার্ড। এটা কি? এটা হচ্ছে ধরো কি করা, কম্পিউটারে ডেটা সুবিধা নেওয়ার জন্য বা নেটওয়ার্কে যুক্ত করার জন্য এই কার্ডটা ব্যবহার করা হয়। তাহলে পরে একটু কম্পিউটার বা অন্য কোনো ডিভাইসকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য যে ইন্টারফেস কার্ড ব্যবহার করা হয় তাকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলা হয়। ঠিক আছে। তাহলে তোমার কম্পিউটারকে তুমি কি করবা, নেটওয়ার্কের সাথে যুক্ত করবা, ইন্টারনেটের সাথে যুক্ত করবা, তখন যুক্ত করার জন্য কি করা হয়, এই যে এনআইসি কার্ডটাকে ব্যবহার করা হয়। এই এনআইসি কার্ড যদি না থাকে তাহলে কি হবে না, তোমার পিসিতে কি হবে না, ইন্টারনেট যুক্ত হবে না, বা তুমি অন্য কম্পিউটারের সাথে কি করতে পারবে, তোমার কম্পিউটারকে যুক্ত করতে পারবে না। তাহলে কি বলা হয়, কি একে ল্যান কার্ড, একে ল্যান কার্ড বা কি নেটওয়ার্ক কার্ডও বলা হয়। ঠিক আছে। এরপর আসে কি গুরুত্বপূর্ণ টপিক, নেটওয়ার্ক টপোলজি। টপল। তাহলে দেখো সবাই সংখ্যাটা পড়ো, ভালো করে পড়ো। কম্পিউটার নেটওয়ার্ককে একটি কম্পিউটারের সাথে অপর কম্পিউটারের সংযোগ ব্যবস্থা এবং সংযোগের ধরনকে কি বলা হয়? নেটওয়ার্ক টপোলজি বলে। দেখি বলো, দেখি মুখস্থ কার হয়েছে দেখি বলো। সাজিয়ে বলো দেখি নেটওয়ার্ক করিনি। টপোলজি কাকে বলে? সাজিয়ে বলো দেখি নেটওয়ার্ক টপোলজি কাকে বলে? এক কম্পিউটার থেকে অপর কম্পিউটারের সংযোগ ব্যবস্থা এবং এর ধরনকেই নেটওয়ার্ক টপোলজি বলে। আচ্ছা, আর কার মুখস্থ হয়েছে দেখি বলো তো। লামিয়া আছো? জি স্যার স্যার। আমি পারবো। হ্যাঁ বলে দেখি, বলো নেটওয়ার্ক টপোলজি কি? কম্পিউটার নেটওয়ার্কে একটি কম্পিউটারের সাথে কোনো
অন্য কম্পিউটারের সংযোগ ব্যবস্থা ও সংযোগের ধরনকে নেটওয়ার্ক নেটওয়ার্ক টপোলজি বলে। টপোলজি বলে, এই তো গুড। এরপর দেখো মেশ টপোলজি। তাহলে দেখো মেশ মানে কি, যে নেটওয়ার্ক টপোলজিতে প্রতিটি কম্পিউটার নেটওয়ার্কস্থ অধীন কি প্রতিটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে, তাকে বলা হয় কি মেশ টপোলজি। মেশ এই দেখছো না, ধরো এই যে কি, এটা একটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক। তাহলে সবাই যখন সবার সাথে যুক্ত থাকবে কি হবে, তখন তাকে বলা হবে কি মেশ টপোলজি। মেশ সবাই সবার সবার সাথে যুক্ত থাকবে তখন তাকে বলা হবে মেশ টপোলজি। মনে থাকবে। এরপর আসো কি ক্লাউড কম্পিউটিং। দেখো ইন্টারনেট বা এইটাই ওয়েবে, স্যার হ্যাঁ ক্লাউড কম্পিউটার ভালো করে পড়ো। এই দেখো এটা অনেক সালে আসছে, অনেক সালে আসছে, ভালো করে পড়ো। দেখো ইন্টারনেটে বা ওয়েবে সংযুক্ত যত হয়ে কিছু গ্লোবাল সুবিধা ভোগ করার যে পদ্ধতি, তাই হচ্ছে কি ক্লাউড কম্পিউটিং। ইন্টারনেট বা ওয়েবে সংযুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা ভোগ করার যে পদ্ধতি, তাই হচ্ছে কি ক্লাউড কম্পিউটিং। ঠিক আছে। এই যে দেখছো তোমরা যে গুগল ড্রাইভ ব্যবহার করছো, গুগল ড্রাইভ, ড্রাইভ নাম গুগল শুনছো না? ড্রাইভ। হ্যাঁ হ্যাঁ, গুগল ড্রাইভ নাম শুনছো না? হ্যাঁ। হুম। এটা হচ্ছে কি, একটা হচ্ছে কি অনলাইন স্টোরেজ, এটা কি বলা হয় অনলাইন স্টোরেজ। অন- অনলাইন স্টোরেজ মানে কি, আমরা যেরকম ফোনের মেমোরিতে ডাটা রাখি না, এরকম কি করা যায় অনলাইনে, হুম। এই যে গুগল ড্রাইভে কি করা যায় ডাটা রাখা যায়। তাহলে এই যে এই যে অনলাইন যে ডাটা সার্ভিস বা ডাটা রাখার যে সুবিধা, এটাকে বলা হয় কি ক্লাউড কম্পিউটিং। এটাকে কি বলা হয় ক্লাউড কম্পিউটিং। তাহলে এখানে কি করতে পারো। হ্যাঁ মোবাইল থেকে এভাবে শিখছি যে নিজস্ব নিজস্ব ছোট কম্পিউটার ইন্টারনেট সংযোগের মাধ্যমে একটি বিশালাকার কম্পিউটার ভাড়া করে যথেষ্ট ব্যবহার করে এবং যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সেই কম্পিউটার সংরক্ষণের ধারণা, এটি হলো ক্লাউড কম্পিউটার। হ্যাঁ, এটা হচ্ছে কি, ধরো তোমার কি করতে পারো, ইন্টারনেটে তথ্যগুলো জমা রাখতে হবে বা ইন্টারনেটের সুবিধা সফটওয়্যার গুলো ব্যবহার করতে হবে, মানে অনলাইন ভিত্তিক হইতে হবে। সেটা কি হইতে হবে অনলাইন ভিত্তিক হইতে হবে। অনলাইন। ঠিক আছে, তার মানে কি অনলাইনে থাকা মানে কি তুমি ইন্টারনেটে যুক্ত হওয়া, ইন্টারনেটে বা ওয়েবে যুক্ত হওয়া মানে কি অনলাইনে থাকা, তখন সেটাকে বলা হবে কি ক্লাউড কম্পিউটিং। কিন্তু এটা যদি কি তোমার ফোনের স্টোরেজ হয়, ঠিক আছে, ফোনের স্টোরেজ হলে কি সেটা ক্লাউড কম্পিউটিং হবে না আবার। বুঝতে পারছো কিনা? মানে অনলাইন ভিত্তিক হ্যাঁ, অনলাইন ভিত্তিক সুবিধার মাধ্যমে এই যে সেবাগুলো নেওয়া হয়, সেটা হচ্ছে কি ক্লাউড কম্পিউটিং। এরপর দেখো জিও স্টেশনারি স্যাটেলাইট। জিও স্টেশনারি স্যাটেলাইট, যেসব স্যাটেলাইট পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় প্রায় কত 36,000 ছত্রিশ। কিলোমিটার ঊর্ধ্বে পৃথিবীর ঘূর্ণনের সাথে মিল রেখে হুবহু একই গতিতে কি 24 ঘন্টায় একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে, ফলে পৃথিবী থেকে এদের কি স্থির বলে মনে হয়, সেই স্যাটেলাইট গুলোকে জিও স্টেশনারি স্যাটেলাইট বলে। এই যে এই প্রশ্নটা ওই যে গত গত ক্লাসে যে এমসিকিউ পরীক্ষা ছিল সেখানে আসছিল। ঠিক আছে, তাহলে সবাই পড়ে হুম। ফেলো। যেসব স্যাটেলাইট পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিলোমিটার ঊর্ধ্বে পৃথিবীর ঘূর্ণনের সাথে মিল রেখে হুবহু একই গতিতে 24 ঘন্টায় একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে, ফলে পৃথিবী থেকে কি হয় এদের স্থির বলে মনে হয়, তাদের সেসব স্যাটেলাইটকে কি বলা হয় স্যাটেলাইট। জিও স্টেশনারি স্যাটেলাইট বলা হয়। তাদেরকে কি বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট বলা হয়। জিও স্টেশনারি স্যাটেলাইট বলা হয়। আচ্ছা, এরপর আমরা অনুধাবনগুলো শুরু করি একটু। দেখো অনুধাবনমূলক প্রশ্ন উত্তর এখানে কি দেওয়া আছে, কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরে ব্যান্ডউইথ বুঝিয়ে লেখো। তাহলে আমরা শুরুতে বলো ব্যান্ডউইথ কনসেপ্টটা কি, ব্যান্ডউইথের ধারণাটা কি, ব্যান্ডউইথ কাকে বলে দেখি, বলো, একটু আগে পড়ছিলাম। প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাকে ব্যান্ডউইথ বলে। হ্যাঁ, তাহলে এই যে এটার সাথে কি করবা, এই যে কিবোর্ড হতে কম্পিউটার ডেটা স্থানান্তরের, কিবোর্ড মানে কিবোর্ড থেকে কিভাবে কম্পিউটার ডেটা স্থানান্তর হয়, মানে কি আকারে যায়, সেটা জাস্ট কয়েকবার রিডিং করলে মুখস্থ হয়ে যাবে, এটা জাস্ট পড়ে ফেললে হয়ে যাবে। ঠিক আছে। জি স্যার। ওকে আচ্ছা, স্যার। এরপর আসো ইন্টারনেটের গতি। ইন্টারনেটের গতি ব্যবহৃত যন্ত্রপাতি ও মিডিয়ামের উপর নির্ভরশীল। তাহলে ইন্টারনেটের গতি কি ব্যবহৃত যন্ত্রপাতি এবং মিডিয়ামের উপর নির্ভরশীল। তাহলে ইন্টারনেটে ব্যবহৃত যন্ত্রপাতি কি হইতে পারে, আমাদের রাউটার হইতে পারে, স্যার মডেম হইতে পারে, অনেক কিছু হইতে পারে। এবং মিডিয়াম, মিডিয়াম বলতে কি, মিডিয়াম কত ধরনের, তার মাধ্যম এবং তারবিহীন মাধ্যম। তাহলে এইসবের উপর কি করতে পারে, ইন্টারনেটের গতি নির্ভর করে না। জি স্যার। হুম। হ্যাঁ, তাহলে এই জাস্ট এই এই জিনিসগুলো তাহলে কি করবা, এখানে জাস্ট একবার করে পড়লেই এগুলা কি মনে থাকবে। ঠিক আছে। জি স্যার। ওকে স্যার। আচ্ছা, এরপর দেখো কি ব্যান্ডউইথ 320 kbps বলতে কি বোঝায়। তাহলে কেবিপিএস এর পুনরূপ কি, কেবিপিএস এর পুনরূপ কি, কিলোবাইট পার সেকেন্ড, কিলোবাইট পার সেকেন্ড। তাহলে দেখো প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, অর্থাৎ
ডেটা স্থানান্তর হারকে কি বলা হয়? ব্যান্ডউইথ বলে, এটা তো সবাই জানি। তাহলে দেখো ব্যান্ডউইথ হুম। সাধারণত কি করা হয়? বিপিএস, বিট পার সেকেন্ড হিসেবে করা হয়। তাহলে ব্যান্ডউইথ সাধারণত কোন একে করা হয়? বিপিএস, মানে বিট পার সেকেন্ড। বিপিএস এর পুনরূপ কি? বিট পার সেকেন্ড। তাহলে ব্যান্ডউইথ যদি কি হয় 320 কিলোবাইট পার সেকেন্ড, বলতে প্রতি সেকেন্ডে কত? 3.2 ইন্টু 10 পাওয়ার 5 বিট ডেটা স্থানান্তর করে। প্রতি সেকেন্ডে কত স্থানান্তর করে? 3.2 ইন্টু 10 পাওয়ার 5 বিট ডেটা স্থানান্তর করে। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয়। এটা কে পড়বা? দেখি একজন পড়ো। ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয়। এই সানিদা পড়ো দেখি। সানিদা নাই? এই লামিয়া পড়ো দেখি। লামিয়া পড়ো দেখি, ডেটা জি স্যার। ব্লক আকারে ট্রান্সমিট হয়, এটা পড়ো দেখি। স্যার আমি পড়ি। হ্যাঁ, আচ্ছা পড়ো। ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয় সিনক্রোনাস ট্রান্সমিশনে, যে পদ্ধতিতে প্রথমে প্রেরক স্টেশনের প্রাইমারি স্টোরেজ ডিভাইস ডেটাকে সংরক্ষণ করা হয় এবং ডেটার ক্যারেক্টার সমূহকে ব্লক প্যাকেট আকারে ভাগ করে সমান বিরতিতে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়। তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। আচ্ছা দেখো। প্রতিটি ব্লক কমপক্ষে, জি স্যার। আচ্ছা, তোমার এই যে মাইকটা ইয়া করে দাও একটু, ইয়া করে দাও, মিউট করে দাও। স্যার আমি পড়ি। আচ্ছা, সাদাত পড়ো দেখি। ডেটা ব্লক আকারে ট্রান্সমিট এক সিন স্কোনাস ট্রান্সমিশনে যে পদ্ধতিতে সংরক্ষণ করা হয় এবং ডেটা ডেটা ক্যারেক্টার সমূহকে ব্লক পকেট আকারে ভাগ করে সমান বিরতিতে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়, তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। প্রতিটি ব্লকে কমপক্ষে 80 থেকে 132টি ক্যারেক্টার থাকে। প্রতিটি ক্যারেক্টারের পর টাইম ইন্টারভালের প্রয়োজন হয় না, বিধায় একবারে অনেক তথ্য পাঠানো যায়। ট্রান্সমিশন গতি অনেক হয়, সময় কম লাগে, দূরবর্তী স্থানে পাঠাতে ব্যবহৃত হয়। আচ্ছা, কে বুঝছো বলো তো দেখি, কে বলতে পারবা? এরপরে মুখস্থ কে বলতে পারবা? তাই এটা বুঝিনি, একটু বুঝাই দেন। আচ্ছা, তারা একটু, এখানে বলছে কি ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয়। ডেটা কি আকারে ট্রান্সমিট হয়? ব্লক আকারে ট্রান্সমিট ব্লক হয়। দেখো, আকারে ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয় সিনক্রোনাস ট্রান্সমিশনে। কোন ট্রান্সমিশনে? আমরা পড়ছি কি সিনক্রোনাস সিনক্রোনাস। আমরা বলছি কি প্রথম হচ্ছে কি এসিনক্রোনাস, তারপর হচ্ছে কি সিনক্রোনাস সিনক্রোনাস, তারপর হচ্ছে আইসোক্রোনাস। তাহলে আমাদের ডেটা ট্রান্সমিশন তিন প্রকার। একটা হচ্ছে কি সিনক্রোনাস, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে কি এসিনক্রোনাস, তারপর হচ্ছে সিনক্রোনাস, তারপর হচ্ছে আইসোক্রোনাস। আইসোক্রোনাস হ্যাঁ, প্রথম হচ্ছে কি এসিনক্রোনাস। এসিনক্রোনাসে কি ডেটা কি আকারে ইয়া হয়? ডেটা হচ্ছে কি ব্লক। ক্যারেক্টার আকারে। না, এসিনক্রোনাস, ঠিক আছে। প্রথমটা হচ্ছে কি ও জি স্যার। এসিনক্রোনাস। এসিনক্রোনাস এসিনক্রোনাস হচ্ছে যে কি ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার, মানে এই যে বিট আকারে একটা একটা করে যায়, একটা একটা করে কি হয় ট্রান্সমিট হয় বিট আকারে। আর এরপর বিট হচ্ছে কি, আকারে এরপর হচ্ছে কি সিনক্রোনাস। সিনক্রোনাস যেটা হচ্ছে ব্লক সিনক্রোনাস আকারে, মানে ধরো ব্লক এই যে আকারে কি, এই যে কয়েকটা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একসাথে আটটা হয়েছে, একসাথে চারটা একসাথে। চারটা, এই যে এই হুম, আটটা বিট মিলে কি একটা ব্লক হয়। তাহলে একটা ব্লক। যখন ট্রান্সমিট হয় তখন কি হয়? এই ব্লকটা পুরোটাই একসাথে ট্রান্সমিট হয়। তাহলে এটাকে বলা হয় কি সিনক্রোনাস ট্রান্সমিশন। যখন ব্লক আকারে ট্রান্সমিট হবে তখন তাকে কি বলা হবে? সিনক্রোনাস ট্রান্সমিশন। বুঝতে পারছো কিনা? আচ্ছা, জি স্যার। আচ্ছা, এরপরে দেখো, যে পদ্ধতিতে প্রথমে প্যারেক স্টেশনের প্রাইমারি স্টোরেজ ডিভাইসে ডেটাকে সংরক্ষণ করা হয় এবং ডেটার ক্যারেক্টার সমূহকে ব্লক আকারে ভাগ করে সমান বিরতিতে প্রতিবার একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়, তাকে কি বলা হয়? সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। এই যে একটু আগে বললাম কি করে, তোমার যে ডেটাগুলো থাকবে সেগুলো কি করবে? ব্লক আকারে ভাগ করবে, এরকম একটা একটা করে কি করে ব্লক আকারে ভাগ করবে, তারপরে কি করবে? এই ব্লকগুলোকে পাঠাবে। তাহলে দেখো প্রতিটি ব্লকে কমপক্ষে কি 80 থেকে 132টি ক্যারেক্টার থাকে। তাহলে এই যে একটা ব্লকে 80 থেকে 132টি কি থাকতে পারে? ক্যারেক্টার থাকতে পারে। তাহলে প্রতিটি ক্যারেক্টারের পর টাইম ইন্টারভ্যালের প্রয়োজন হয় না, বিদায় একেবারে অনেক তথ্য পাঠানো যায়। মানে কি হয়, এই যে ব্লক পাঠানোর মাঝে কি থাকে না, কোনো ধরনের গ্যাপ থাকে না। তাহলে কি করা যায়? এই কারণে ট্রান্সমিশন গতি অনেক হয়, সময় কম লাগে, দূরবর্তী স্থানে কি হয় ডেটাগুলোকে পাঠানো এটা যায়। ব্যবহৃত হয়। বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে যাই।
ডেটা আদান প্রদান একই সময়ে সম্ভব, ব্যাখ্যা করো। ডেটা আদান প্রদান একই সময়, একই একটু আগে পড়ছো, কোন প্রক্রিয়া একই একই সাথে সম্ভব? ফুল হ্যাঁ, ফুল ডুপ্লেক্সে কি হয়, ডেটা একই সাথে আদান প্রদান সম্ভব। তাই জাস্ট এখানে সম্ভব। সংজ্ঞাটা দিবা। হ্যাঁ, হ্যাঁ, ফুল ডুপ্লেক্সের সংজ্ঞাটা দিবা আর হচ্ছে উদাহরণগুলো দিয়ে দিবা, শেষ, তাহলে এটা ব্যাখ্যা হয়ে যাবে। ঠিক আছে? এটা স্যার পারবো। আচ্ছা, এরপর আসো, টার্মিনাল হতে সিপিইউতে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি কেন ব্যবহার করা হয়? তাহলে এসিনক্রোনাস কি করে, একটু আগে বলছিলাম এসিনক্রোনাস কিভাবে ট্রান্সমিট করে। এখানে বলে কি, ক্যারেক্টার বাই ক্যারেক্টার, মানে অক্ষর বাই অক্ষর কি করে, ট্রান্সমিট করে, মানে একটা একটা করে কি করে, ডেটাকে কি করে বিট আকারে ট্রান্সমিট করে। হ্যাঁ, বিট আকারে একটা একটা করে সে কি করে, ট্রান্সমিট করে একটা ট্রান্সমিট একটা করে। করে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করে। তাহলে দেখো, টার্মিনাল যেমন কিবোর্ড হতে সিপিইউতে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়, কারণ একজন ব্যবহারকারী ডেটা কিবোর্ডে টাইপ করার গতি নির্দিষ্ট থাকে না, অনিয়মিত ডেটা দেয়। মানে ধরো আমরা যখন কি করি, কিবোর্ডে টাইপ করি না, কোনো সময় দেখা যায় কি টাইপিং স্পিড দ্রুত থাকে, কখনো কি থাকে, কম থাকে, একে বলা হয় কি অনিয়মিত ডেটা প্রবাহ। এবং প্রতিটি অক্ষর বা ক্যারেক্টারকে কি আলাদা আলাদা ভাবে অল্প অল্প করে পাঠানো হয় বলে কি করা হয়, একে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি বেশি উপযোগী। বেশি উপযুক্ত। হ্যাঁ, ধরো যাদের টাইপিং স্পিড ভালো, তারা দ্রুত গতিতে ধরো সে লিখলো কি সাদাত লিখলো, তাহলে সাদাত লেখাটা কি বড় না, SAHADAT, হ্যাঁ, সাদাত লিখলো। এখন যার টাইপিং স্পিড ভালো তার লিখতে লাগবে এক দুই সেকেন্ড, আর যে টাইপ পারে না সে লিখবে কি তারপরে তারপরে এ, সে আস্তে আস্তে লিখবে না। এই যে আস্তে আস্তে লেখাকে কি বলা হয়, হুম। অনিয়মিত ডেটা প্রবাহ। তাহলে এই কি করা হয়, এই কারণে এই যে কি করে টার্মিনাল হতে সিপিইউতে, ধরো একটা কিবোর্ড হতে সিপিইউতে কি যায়, সিনক্রোনাস ভাবে ডেটাগুলো কি হয়, ট্রান্সফার হয়, সিনক্রোনাস ভাবে ডেটাগুলো ট্রান্সফার হয়। এরপর দেখো এই যে সিনক্রোনাস ট্রান্সমিশন, একটু আগে বলছি সিনক্রোনাস ট্রান্সমিশন কাকে বলে। যে পদ ক্যারেক্টার বাই ক্যারেক্টার। না, সিনক্রোনাস হচ্ছে কি ব্লক আকারে ডেটা ট্রান্সমিট হয়। সিনক্রোনাসে কিভাবে ডেটা ট্রান্সমিট হয়, ব্লক আকারে। ব্লগ ঠিক আছে, আকারে। এই ব্লক আকারে ট্রান্সমিট হওয়ার জন্য কি লাগবে, একটা স্টোরেজ ডিভাইস লাগবে। কি লাগবে, প্রাইমারি স্টোরেজ স্টোরেজ। ডিভাইস লাগবে। তাহলে কি করে, এই যে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনটাকে প্রথমে প্রাইমারি স্টোরেজ তথা কম্পিউটার ব্যবহৃত র্যাম, ক্যাশ বা সিপি মেমোরিতে কি করা হয়, সংরক্ষণ করে তারপরে তাকে ব্লক বা ফ্রেম বা প্যাকেটে ভাগ করে পাঠানো হয়। তাহলে প্রাইমারি স্টোরেজ ও ব্লক সিগন্যালের জন্য কি হয়, সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন তুলনামূলক ব্যয়বহুল। ওই যে স্টোরেজের জন্য কি লাগে, পদ্ধতি। টাকা খরচ করা লাগে। তো এই টাকা খরচ করার জন্য কি হয়ে যায়, এই যে সিনক্রোনাসটা কি হয়ে যায়, ব্যয়বহুল হয়ে যায়। বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, এরপর আমরা পরে যাই, লিখো মোবাইল নেটওয়ার্কে সিনক্রোনাস পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহৃত হয়, ব্যাখ্যা করো। এই যে একটু আগেই পড়ছো, জাস্ট এগুলো পড়লেই মনে থাকবে। ঠিক আছে, এরপর দেখো রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশন মেথড, ব্যাখ্যা করো। রিয়েল টাইম দেখো, রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশনে কি আইসোক্রোনাস আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথড ব্যবহৃত হয়। তাহলে রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশনে কোনটা ব্যবহার করা হয়, আইসিনক্রোনাস। আইসোক্রোনাস। তাহলে ও আইসোক্রোনাস। প্রথমটা ছিল কি এসিনক্রোনাস, তারপরটা ছিল কি সিনক্রোনাস, তারপরটা এখন হচ্ছে কি আইসোক্রোনাস। তাহলে আইসোক্রোনাস ডেটা কি হয়, সুবিধা পেতে সে কি করা হয়, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, আবার ব্লক আকারও ট্রান্সমিট হয়। তার মানে কি আইসোক্রোনাসে দুইটা পদ্ধতি কি হয়, একই সাথে ব্যবহার করা হয়। বুঝতে পারছো কিনা? আচ্ছা, এগুলো একটু লিখি, নাইলে জি। নাইলে তোমরা মনে থাকবে না। প্রথমটা হচ্ছে কি সিনক্রোনাস, এ সিন সিনক্রোনাস। সিনক্রোনাস। দুই নাম্বারটা কি তারপরে পড়ছিলাম আমরা, এরপর হচ্ছে সিনক্রোনাস। সিনক্রোনাস। হ্যাঁ, সিনক্রোনাস। আর তিন নাম্বারটা হচ্ছে এই যে আইসোক্রোনাস, আইসিনক্রোনাস। তিন নাম্বারটা হচ্ছে আইসি আইসোক্রোনাস। হ্যাঁ, আর তাহলে এসিনক্রোনাসে কিভাবে হয়, এসিনক্রোনাসে স্যার কি বিট আকারে ক্যারেক্টার, না ক্যারেক্টার বাই এসিনক্রোনাসে হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার, হ্যাঁ। আর সিনক্রোনাসে ব্লক সিনক্রোনাসে কি আকারে। ব্লক আকারে। স্যার ব্লক আকারে। হ্যাঁ, ব্লক আকারে। আর আইসোক্রোনাসে কিভাবে হয়, দুটো আইসোক্রোনাসে পদ্ধতিই হয়। দুইভাবে, হ্যাঁ, ব্লক আকারে এবং কি আকারে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার, দুইভাবে কি হয়, ক্যারেক্টার। ট্রান্সমিট হয়। তাহলে দেখো, যে পদ্ধতিতে প্রেরক ও প্রাপক এই সেশনের মধ্যে ডেটা ট্রান্সমিশনের সময়, অর্থাৎ কোনো প্রকার দেরি ছাড়া একক সময়ে সমস্ত ডেটা ব্লক বা প্যাকেট আকারে ট্রান্সফার করা হয়, তাকে আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড বলে। বলো। হ্যাঁ, তাহলে প্রকৃতপক্ষে এটি হলো কি সিনক্রোনাস ও কি এসিনক্রোনাস, এই দুই দুই পদ্ধতির কি সমন্বিত একটা ডেটা ট্রান্সমিশন মেথড। বুঝছো কিনা এখন? তাহলে এটা জি হচ্ছে কি, এই স্যার। যে সিনক্রোনাস এবং এসিনক্রোনাসের কি সমন্বিত একটা রূপ। তাহলে বিভিন্ন মাল্টিমিডিয়া কমিউনিকেশনে কি করা হয়, এই পদ্ধতি ব্যবহার করা হয়।
আচ্ছা, এরপর দেখো এসিনক্রোনাস ট্রান্সমিশনে স্টার্ট বিট এবং স্টপ বিট কি ব্যবহারের কারণ কি? সবাই এটা একটু পড়ো, এটা ঢাকা বোর্ড 2025 সালে আছে, সবাই প্রশ্নটা একটু পড়ো আগে। Asynchronous transmission data character by আচ্ছা, কে character কে bit আছো কোন এখন? ধারাবাহিক সানজিদা, শাহাদাত, বিস্তারিত লামিয়া, সাজিয়া, সুমাইয়া আছো, দেখি সবাই একটু পড়ো এটা। তাই কম্পিউটারকে ডাটা শুরু ও শেষ বোঝানোর জন্য ডাটার সাথে অতিরিক্ত কিছু তথ্য বিট জুড়ে দিতে হয়, যেটি ডাটার গুরুত্ব ও শেষকে নির্দেশ করে। ডাটার শুরু বোঝানোর জন্য পাঠানো বিটকে স্টার্ট বিট এবং ক্যারেক্টার ডাটাকে পুরোপুরি স্থায়িত্ব হয়েছে, অর্থাৎ শেষ বোঝানোর জন্য শেষে অতিরিক্ত বিট যোগ করা হয়, একে স্টপ বিট বলে। তাই পদ্ধতিকে স্টার্ট বিট ও স্টপ বিট ব্যবহৃত হয়। শুরু বুঝাইতে স্টার্ট বিট ও শেষ বুঝাইতে স্টপ ধরো তুমি একটা কি পাঠালা, বিট। ধরো তুমি একটা কি পাঠালে, একটা অডিও ক্লিপ পাঠাইছো কাউকে, হ্যাঁ? তুমি কাউকে কি করছো, একটা অডিও ক্লিপ পাঠাইছো, ধরো এটা হচ্ছে শুরু এবং এটা হচ্ছে শেষ। এটা হচ্ছে কি স্টার্ট, শেষ আর এটা হচ্ছে স্টপ। তাহলে এই স্টপ যে স্টার্ট এবং স্টপ বাটন করার জন্য কি করে সে, একটা এই যে স্টার্ট বি দিয়ে শুরু করে, স্টার্ট বি দিয়ে কি করে শুরু করে। তাহলে এই যখন সে কি ট্রান্সমিট হয়, শুরু করে। যখন কি করা হয় অপর প্রান্তে যায়, তখন সে বুঝে নেয় যে কি এটা হচ্ছে কি স্টার্ট বিট। তারপর অপর পাশে কি থাকে, আরেকটা স্টপ থাকে, মানে স্টপ বিট দেখে বোঝা যায় কি, স্টপ বিট দেখে বোঝা যায় কি এই যে তোমার এই যে ক্লিপ যেটা আছে সেটা কি হয়েছে, এই পর্যন্তই শেষ হয়ে গেছে। তার মানে একটা স্টার্ট বাটন থাকে এবং একটা স্টপ বাটন থাকে। তাহলে এই দুইটা বাটন দিয়ে কি করা যায়, সহজে বুঝে যায় কি তোমার ডেটাটা কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হবে। এই কারণে কি করা হয়, সিনক্রোনাস ট্রান্সমিশনে কি করা হয়, স্টার্ট বিট এবং স্টপ বিট ব্যবহার করা হয়। স্টপ বিট ব্যবহৃত কাজ। হ্যাঁ, বুঝতে পারছো কিনা এখন বলো, স্টার্ট বিট এবং স্টপ বিট কেন জি ব্যবহার করা স্যার। হয়? আচ্ছা, এরপর দেখো সিঙ্গেল বোর্ড, ঠিক আছে, সিঙ্গেল মোড ফাইবার মাল্টি মোড ফাইবার এর চেয়ে কোন ক্ষেত্রে বেশি উপযোগী? সিঙ্গেল মোড ফাইবার মাল্টি মোড ফাইবারের চেয়ে কোন ক্ষেত্রে বেশি উপযোগী? হ্যাঁ, এটা রিডিং পড়ে নিবা, রিডিং পড়লে হয়ে যাবে, এখানে দেওয়া আছে, সবাই একটু পজ করে রিডিংটা পড়ে নিও, ঠিক আছে? ওকে। এরপর দেখো সিনক্রোনাস ট্রান্সমিশনের সময় বেশি লাগার কারণ কি? সিনক্রোনাস ট্রান্সমিশনের সময় বেশি লাগার কারণ কি দেখো। তাহলে শুরুতেই আছে কি, সিনক্রোনাস কিভাবে হয়, ক্যারেক্টার বাই ক্যারেক্টার না? সিনক্রোনাস কিভাবে হয়, ক্যারেক্টার বাই বাই ক্যারেক্টার, ক্যারেক্টার। তাহলে সেখানে কি থাকে, ক্যারেক্টার একটা বাই ক্যারেক্টার। স্টার্ট থাকে এবং স্টপ বিট থাকে, ঠিক আছে? এখানে ক্যারেক্টার গুলো কি হয়, ট্রান্সমিশনের যে বিরতি সেটি কখনো কি হয় না, সমান হয় না। যেহেতু কম্পিউটারে একটি কি কি চাপার পরে পরবর্তী কি চাপের মধ্যবর্তী সময় কি অসময় কি পরবর্তী অনির্ধারিত, সেহেতু এই পদ্ধতিকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলা হয়। মূলত ক্যারেক্টার সময়ের ট্রান্সমিশনের সময় বিরতি সমান না হওয়ায় এই ডেটা স্থানান্তরের গতি কি ধীর বা বেশি সময় লাগে। ব্যাপারটা বুঝতে পারছো কিনা? এই যে একটু একটু আগে বলছিলাম আমরা, যেমন কিবোর্ডে কি দিই, যখন একটা কিবোর্ড চাপি, কিবোর্ডে ধরো এ বি সি চাপলাম, এই চাপার সময়টা কি মানে কি নির্দিষ্ট না। ধরো তুমি এ চাপার কিছুক্ষণ পরে বি চাপলা, বা বি চাপলা আবার কিছুক্ষণ পরে সি চাপলা, তাহলে এখানে কি সময়গুলা কি সমান বা নির্ধারিত না। তাহলে এই যে অসময় এবং অনির্ধারিত সময়ের কারণে কোন ট্রান্সমিশনটা ব্যবহার করা হয়, এই সিনক্রোনাস ট্রান্সমিশনটাকে ব্যবহার করা হয়। তাহলে এই এই জন্য কি হয়, এই সিনক্রোনাস ট্রান্সমিশনে সময়টা বেশি লাগে। বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, এরপর দেখো সিনক্রোনাস ও এসিনক্রোনাস যেটা ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য। এই যে পার্থক্যটা সবাই বাসায় ভালো ভালো করে পড়ে ফেলবা, এই যে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা এই যে পরে আবার ভিডিওটা ইয়া করে প্লে করে দেখবা, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো ওয়াকি টকিতে ওয়াকি টকি যুগপৎ কথা বলা এবং শোনা যুগ সম্ভব নয় কেন? এখন এটা দেখি কে বলতে পারবা, দেখি এটা পড়াইছি, শুরুর দিকে পড়াইছিলাম, কে বলতে পারবে এটা? কি জানি ওয়াকি দেখে টকিরা। শাহাদাত বলো দেখি এটা কেন। তার স্ক্রিন ঘুরতে আছে। হ্যাঁ, আচ্ছা, এটা লামিয়ে বলো দেখি, ওয়াকি টকি যুগপৎ কথা বলা বা শোনা সম্ভব নয় কেন, দেখি বলো। স্যার বলি আমি, আইসে স্যার। আচ্ছা, বলো দেখি। স্যার আমি বলে, আচ্ছা, দেখি ইয়া বলো দেখি আগে, কি বলে সাজিয়া বলো দেখি। স্যার ওয়াকি টকি এটা একদিক থেকে ডেটা স্থানান্তর হয়। ওয়াকি টকিতে একদিক যখন থেকে এক পাশ থেকে যখন ডেটা বা তথ্য প্রেরণ করা হয় তখন অপর পাশ ওটা পারে না। তারপর কি অপর করতে পাশ পারে না, যখন পাঠায় তখন ওই পাশে আবার স্যার মানে এখান থেকে সিগন্যাল দিতে পারে না। মানে তোমার বোঝাটা ঠিক আছে, কিন্তু তুমি বুঝে বলতে পারো না, ঠিক আছে? আচ্ছা, কে বুঝে হ্যাঁ বলতে ওই পারবা যে কি দেখি। জানি কয়, কোনটার উদাহরণ হাফ জানি। ডুপ্লেক্স। আচ্ছা, দেখি লামিয়া বলো হ্যাঁ দেখি, বুঝে বলো দেখি।
হাফ ডুপ্লেক্স। স্যার ওয়াকি টকি হচ্ছে হাফ ডুপ্লেক্স, ডুপ্লেক্স আর ট্রান্সমিটার আর কি। ডুপ্লেক্স ট্রান্সমিশন এটার কি মোড? ট্রান্সমিশন, এটা থেকে এক পাশ থেকে তথ্য দিলে অন্য পাশের থেকে ওটা আহ, গ্রহণ করতে পারে, কিন্তু একই সময় তথ্য আবার পাঠাইতে পারে না। কি যে রিসিভার সে পাঠাইতে পারে না, আবার যে সেন্ড করে সে কি করতে পারে না, একই সাথে রিসিভ করতে পারে না। জি স্যার। হ্যাঁ, তাহলে এটাকে বলা হয় কি ওয়াকি টকি। একই সাথে কি কথা বলে এবং শোনা কি করে না, সম্ভব হয় না। এই কারণে এই ট্রান্সমিশনটা কি বলা হয়, হাফ ডুপ্লেক্স বলা হয়। এটাই কি বলা হয়, হাফ ডুপ্লেক্স। আচ্ছা, এরপর আসো, ওয়াইফাই ও ব্লুটুথের মধ্যে পার্থক্য লিখো। এই জাস্ট এগুলো কি স্ট্যান্ডার্ড গুলো একটু মুখস্থ করে ফেলবা। এই যে ওয়াইফাই এর ব্লুটুথের স্ট্যান্ডার্ড কত এটা মুখস্থ করবা, 802.15। ওয়াইফাই এর ব্লুটুথ কত, ওয়াইফাই এর হচ্ছে কত, 802.11। ওই যে বিটা না পড়লে চলবে, ঠিক আছে। ব্লুটুথের কত, 15। 802.15, ঠিক আছে। আর ওয়াইফাই হচ্ছে আটশো দুই 16। দশমিক এগারো আর ওয়াইম্যাক্স এর কত, ওয়াইম্যাক্স কত, ওয়াইম্যাক্স 16। 802.16। এটা হচ্ছে কি ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স এর কত, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আর ওয়াইফাই হচ্ছে ওয়াইফাই হচ্ছে 11, ব্লুটুথ হচ্ছে 15, ঠিক আছে। এরপর দেখো জি। ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি, ব্লুটুথ হচ্ছে 2.45, আর এটা হচ্ছে 2.45 থেকে 5 GHz। ব্লুটুথের রেঞ্জ হচ্ছে কত, 3 থেকে 10। আর ওয়াইফাই হচ্ছে 50 থেকে 200। আর এটা হচ্ছে কি ডব্লিউ প্যান, আর এটা হচ্ছে কি ডব্লিউ ল্যান, মানে হচ্ছে কি পার্সোনাল এরিয়া, আর এটা হচ্ছে লোকাল এরিয়া। লোকাল এরিয়া। আচ্ছা, এরপরে স্যাটেলাইটে ব্যবহৃত ওয়েব। এটা জাস্ট রিডিং পড়ে নিলে হবে, আসলে নিজের মতো করে লিখে দিবা স্যাটেলাইটে ওয়েব। এরপর দেখো এই যে IEEE 802.16, একটু আগে বলছি। এটা এটা কোন 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 স্ট্যান্ডার্ডে ব্যবহার করা হয় দেখি বলো। কোনটা? ওয়াই এই যে 802.16, এটা কার স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে ওয়াইম্যাক্স এর, ওয়াইম্যাক্স। এটা হচ্ছে ওয়াইম্যাক্স। আচ্ছা, ওয়াইম্যাক্স এর পুনরূপ কি, কে বলতে পারবা? এই শুরুর দিকে বলছিলাম ওয়াইম্যাক্স এর পুনরূপ। ওয়াইম্যাক্স এর পুনরূপ। হ্যাঁ, দেখি বলো তো, কে একজন বলো দেখি ওয়াইম্যাক্স এর পুনরূপ। কে বলতে পারবা, লামিয়া, জানি এটা সাজিয়া, কে বলতে পারবা? ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। তাহলে ওয়াইম্যাক্স এর পুনরূপ কি? স্যার এত বড় মনে থাকে? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। এত বড় এগুলো মনে থাকে? এই যে মনে রাখতে তো হবে, যদি তোমার এই যে ইয়াতে চলে আসে, 1 নাম্বারে চলে আসে, বা এই যে এই এগুলা কি পুনরূপ কি আসে? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। পুনরূপ গুলা কি আসে? এই যে পুনরূপ না আসলে, এই যে তোমার এই যে পরীক্ষায় 2 নাম্বারের প্রশ্ন আসবে না, 2 নাম্বারের প্রশ্নের মধ্যে দিয়ে দিবা। তখন দিয়ে দিলে বুঝবে কি তুমি ভালো পারো, তোমাকে 2 এর মধ্যে 2 দিয়ে দিবে, ঠিক আছে। বেশিরভাগ মানুষ তো লিখবে না, কারণ এটা বানানটা কঠিন, তো বেশিরভাগ মানুষ 1 করে পাবে। এখন তোমাকে বেশিরভাগের মধ্যে যে তোমাকে নিজেকে আলাদা করতে চাও, মানে তোমাকে যদি 2 দরকার হয়, তাহলে কি করতে হবে, একটু আলাদা লিখতে হবে না? তাহলে কি করতে হবে, যে পূর্ণরূপ গুলো দিয়ে দিতে হবে। এরপরে I 802.11, এটা কি, এটা হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাই। তাহলে ওয়াইফাই এর পূর্ণরূপ কি, ওয়াইফাই এর পূর্ণরূপ কি বলো দেখি। ওয়্যারলেস ওয়্যারলেস রিলে নেটওয়ার্ক না? না, ওয়্যারলেস ফাইডেলিটি, ওয়্যারলেস হ্যাঁ হ্যাঁ ওয়্যারলেস ফাইনালি। ফাইডেলিটি। এটা হচ্ছে কি ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফাইডেলিটি। হ্যাঁ, এরপর দেখো ওয়াইম্যাক্স ব্যবহারের সুবিধাগুলো কি কি। তাহলে এই সুবিধাগুলো সবাই একটু পড়ে নিবে, হ্যাঁ। ওয়াইম্যাক্স ব্যবহারের সুবিধাগুলো কি কি। হ্যাঁ, এরপর আসো নিরাপদ। ফাইবার অপটিক কেবল বা ইএমআই মুক্ত কেন। ইএমআই এর পূর্ণরূপ কি, এই যে পড়ছিলে, ইএমআই এর পূর্ণরূপ কি? ইলেকট্রনিক ম্যাগনেটিক কি জানি। ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। ইএমআই এর পূর্ণরূপ কি? ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ার ইলেকট্রোম্যাগনেটিক কি জানি। ইন্টারফারেন্স, মানে যখন কি হয় অপটিক্যাল ফাইবারে যখন ডাটাগুলো ট্রান্সফার হয়, তখন কি হয় না, সেখানে নয়েজ সৃষ্টি হয় না। তাহলে নয়েজ সৃষ্টি না হলে কি হয় না, ডাটা যে ট্রান্সমিট হয় সেখানে বাধার সম্মুখীন হয় না, বা ডাটা ক্ষতিগ্রস্ত হয় না। তাহলে অপটিক্যাল ফাইবার এই কারণে কি হয়, ইএমআই মুক্ত হয়, ঠিক আছে। ইএমআই মুক্ত হয়। তাহলে তোমরা বাকিটা ব্যাখ্যাটা পড়ে নিবা। এরপর দেখো ওকে স্যার। অপটিক্যাল ফাইবার কেবলকে নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয় কেন। তাহলে অপটিক্যাল ফাইবার কি, একটা হচ্ছে তার মাধ্যম না তার বিহীন মাধ্যম?
অপটিক্যাল, অপটিক্যাল ফাইবার। হ্যাঁ অপটিক্যাল ফাইবার হচ্ছে তার মাধ্যম। তাহলে তার মাধ্যম কয়টা কয়টা আছে? তার মাধ্যম কয়টা আছে? তার মধ্যে বইতে আছে কি ওয়াইফাই। তিনটা, যেমন যেমন হচ্ছে যে কি একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার, তারপর হচ্ছে কি ও কোএক্সিয়াল পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, আর একটা হচ্ছে কি টুইস্টেড পেয়ার কেবল। তিনটা কি কি? টুইস্টার একটা, হ্যাঁ টুইস্টেড পেয়ার, তারপর হচ্ছে কি কোএক্সিয়াল কেবল, আর একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। তাহলে অপটিক্যাল ফাইবার হচ্ছে কি ফাইবার সবচেয়ে দ্রুত গতিতে কি করতে পারে, ডাটা ট্রান্সফার করতে পারে। তাহলে এই যে এটা, ট্রান্সফার করতে পারে। হ্যাঁ বাকিটা পড়ে নিবা। এই যে আলোর গতিতে, এই যে প্রশ্নটা অনেকবার আসছে, দেখো আলোর গতিতে ডেটা প্রেরণ সম্ভব, বা আলোর গতিতে ডেটা স্থানান্তর হয়। অপটিক্যাল ফাইবার কি করতে পারে, দুটো গতিতে ডেটা আদান প্রদান করতে পারে। ডেটা চলাচলের দ্রুততম মাধ্যম, বিশেষ কোনো লস ছাড়াই ফাইবার অপটিক কি করতে পারে, ভেতর দিয়ে সিগন্যাল দীর্ঘ দূরত্বে পাঠাতে পারে। সবগুলোর উত্তর কি, সবগুলোর একটা হচ্ছে কি, একটাই, ফাইবার অপটিক্যাল কেবল, ফাইবার কেবল। অপটিক্যাল কেবল। তাহলে এটা এটা যদি ভালো করে পড়ো তাহলে কি অনেকগুলো প্রশ্নের উত্তর একসাথে দিতে পারবা। ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, আচ্ছা এরপরে দেখো ওয়্যারলেস কমিউনিকেশন ব্যাখ্যা করো। ওয়্যারলেস কমিউনিকেশন কি? কোনো প্রকার তার ব্যবহার না করে একাধিক ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান তথা যোগাযোগ করার পদ্ধতিকে কি বলা হয়, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলা হয়। আর এটা তো পারবা, এটা আর তোমরা নিজেরা পড়ে নিও আর কি। এরপর আসো, স্বল্প দূরত্বে বিনা খরচে কি ডেটা ট্রান্সফার সম্ভব, ব্যাখ্যা করো। তাহলে কিসের মাধ্যমে সম্ভব স্বল্প দূরত্বে বিনা খরচে ডেটা ট্রান্সফার করার জন্য? ওই যে পার্সোনাল, যে কি প্যান, পার্সোনাল, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কোনগুলো, এই যে ব্লুটুথ। ঠিক আছে। ব্লুটুথ। হ্যাঁ, তাহলে শেষ, এটা জাস্ট নিজেরা পড়ে নিবা তাহলে হয়ে যাবে। এরপর মোবাইল ফোনের সেল নেটওয়ার্ক ষড়ভুজাকৃতির হয়, ব্যাখ্যা করো। তাহলে দেখো, এই যে মোবাইল ফোনের সেল নেটওয়ার্ক মানে কি, আমরা যে মোবাইল ফোনে যে রবি নেটওয়ার্ক বা জিপি নেটওয়ার্ক ব্যবহার করি না, এগুলোকে বলা হয় কি, সেলুলার নেটওয়ার্ক। কি বলা হয়, সেলুলার নেটওয়ার্ক। সেলুলার। হ্যাঁ, তাহলে এই যে মোবাইল ফোনের সেল নেটওয়ার্ক ষড়ভুজাকৃতির হয়, ব্যাখ্যা করা। তাহলে দেখো একটু, মোবাইল ফোন কমিউনিকেশনে এক একটি কি ফিক্সড বেজ স্টেশন হলো কি সেল, যেটি মোবাইল ফোনের জন্য প্রয়োজন নেটওয়ার্ক কভারেজ প্রদান করে। যেমন হচ্ছে কি যে নেটওয়ার্ক টাওয়ার গুলা, এগুলাকে কি বলা হয়, বেস স্টেশন গুলাকে কি বলা হয়, সেল বলা হয়। চলমান অবস্থায় এক সেল এরিয়া থেকে অন্য সেল এরিয়াতে প্রবেশ করলে মোবাইল কি ইউনিটটি স্বয়ংক্রিয়ভাবে কি পূর্বের সেল এরিয়ার সাথে সংযোগ বিচ্ছিন্ন করে বর্তমান সেল এরিয়ার সাথে কি হয়ে যায়, যুক্ত হয়ে যায়। এই সেল নেটওয়ার্ক গুলো কি হয়, ত্রিভুজ বা চতুর্ভুজাকৃতির হলেও সেলগুলোকে পাশাপাশি বসালে এর কিছু অংশ নেটওয়ার্কের বাইরে থেকে যায়। কেবলমাত্র সেলের আকৃতি কি ষড়ভুজ হলেই তা সম্পূর্ণ সেল এরিয়াকে কি করতে পারে, কভার করতে পারে। তাই মোবাইল ফোনের সেল নেটওয়ার্ক কি হয়, ষড়ভুজাকৃতির হয়। তাহলে ব্যাপারটা বুঝতে বুঝতে পারছো কিনা? যেমন ধরো এই যে সেল বলতে কি বুঝে, যে নেটওয়ার্কের, এই যে টাওয়ার দেখছো না সবাই, যে নেটওয়ার্কের অনেকগুলো টাওয়ার থাকে না এরকম, এই যে সবার এরিয়াতে দেখছো না এরকম অনেকগুলো টাওয়ার থাকে না, এই যে এগুলো হচ্ছে কি জি নেটওয়ার্কের স্যার। টাওয়ার। তাহলে এগুলো হচ্ছে কি, ধরো এই এই পরপর দুইটা টাওয়ার, ধরো তুমি এখানে মাঝখানে আছো, হ্যাঁ, তাহলে তুমি কি করতে পারবা, ধরো এই দুইটা কাভারেজ এরিয়ার মধ্যে থাকলে কি করতে পারবা, যে কোনো একটা থেকে কি করবা, সংযোগ পাবা। কিন্তু ধরো কি নেটওয়ার্ক এসে, ধরো তুমি এদিকে আছো, হ্যাঁ, এখন এদিকে কি এর কোনো কি কাভারেজ নাই, তা কাভারেজ না থাকলে কি করতে পারো, তুমি এদের এরিয়ার বাইরে চলে যাচ্ছ না। তখন ওরা কি করছে, এই যে হ্যাঁ। সিস্টেম গুলোকে এমন ভাবে সাজাইছে, ধরো এখানে একটা দিছে, তারপরে এখানে একটা দিছে, এরপরে এখানে একটা দিছে, তাহলে কয়টা হচ্ছে, পাঁচটা না, তাহলে আরেকটা দিছে এখানে। ঠিক আছে, তাহলে এই যে এটাকে, এটা কোন আকৃতি, এটা হচ্ছে ষড়ভুজাকৃতির, এটা হচ্ছে ষড়ভুজাকৃতির। এই সর্বোচ্চ। ষড়ভুজাকৃতির অর্থ কি, মানে তুমি যে কর্নারে থাকো না কেন, তুমি কি পাবা, এদের কাভারেজ এরিয়ার মধ্যে থাকতে পারো। তুমি যে কর্নারে থাকো এর কাভারেজ এরিয়ার মধ্যে থাকতে পারবা। এই কারণে বলা হয় কি, মোবাইল ফোনের সেল নেটওয়ার্ক হচ্ছে কি ষড়ভুজাকৃতির। বুঝতে পারছো কিনা? জি স্যার। মানে ষড়ভুজাকৃতির মধ্যে থাকলে তুমি কি করতে পারবে না, এদের কাভারেজ এরিয়ার বাইরে যেতে পারবে না। আর চতুর্ভুজাকৃতি বলো, ত্রিভুজাকৃতি বলো, যে কোনো আকৃতির মধ্যে কি হতে পারে, তোমার কিছু অংশ নেটওয়ার্কের বাইরে থাকতে পারে। এই কারণে সেল নেটওয়ার্কে কি করা হয়, ষড়ভুজাকৃতি ব্যবহার করা হয়। আচ্ছা এরপর দেখো ওয়াইফাই পাসওয়ার্ডের প্রয়োজনীয়তা। হ্যাঁ, প্রয়োজনীয়তা সবাই একটু পড়ে নিবা, পড়লেই হয়ে যাবে। নেটওয়ার্ক বলতে কি বোঝায়, এই যে নেটওয়ার্ক পারবা, যে কি করা, সকল কম্পিউটারকে কি করা, ইন্টারনেট মানে যুক্ত হওয়াকে কি বলা হয়, নেটওয়ার্ক বলা হয়। এরপর দেখো মালিকানার ভিত্তিতে নেটওয়ার্কের ধরন। তাহলে মালিকানার ভিত্তিতে আছে কি, এই যে পাবলিক নেটওয়ার্ক এবং প্রাইভেট নেটওয়ার্ক, এই দুই ভাগে ভাগ করা যায়।
ঠিক আছে, যে নেটওয়ার্কে ব্যবহারের সংখ্যা কে নিয়ন্ত্রিত নয় এবং যে কোনো সময় কম্পিউটার সংযুক্ত হতে পারে থেকে পাবলিক নেটওয়ার্ক বলে। আর প্রাইভেট নেটওয়ার্ক কি, যেখানে কি থাকে ব্যক্তি মালিকানাধীন থাকে তাকে বলা হয় প্রাইভেট নেটওয়ার্ক। যা পড়লে হয়ে যাবে। এরপরে আসো কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য, খুব বেশি গুরুত্বপূর্ণ না, দেখে নিবা। এরপরে ল্যান্ডম্যান টপোলজি, এটার পার্থক্য পড়লেই পারবা, এগুলো অনেকবার পড়ছো। এরপর আছে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরিতে কি ধরনের কেবল এবং কেন ব্যবহার করা হয়। তাহলে দেখে নিবা, ওই যে কেবল বললাম তিন ধরনের, একটা হচ্ছে কি টুইস্টেড পেয়ার, একটা হচ্ছে কি অপটিক্যাল ফাইবার, আর একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। তাহলে এগুলা দিয়ে কি করা হয়, লোকাল এরিয়া নেটওয়ার্কে এগুলো সাধারণত ব্যবহার করা হয়। জাস্ট পড়ে নিবা। এরপরে সবচেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, হাব এবং সুইচের মধ্যে তুলনা। হাব এবং সুইচের মধ্যে তুলনা দেখো একটু সবাই। হাব কি করে, ডেটা সিগন্যালকে প্রাপক কম্পিউটারের সবগুলো পোর্টে পাঠায়। কোথায় পাঠায়, সবগুলো পোর্টে পাঠায়। আর ডেটা সিগন্যাল, সবগুলো হ্যাঁ এটা হচ্ছে কি, এই যে সুইচ কি করে, নির্দিষ্ট প্রাপক আর কম্পিউটারে পাঠায়, নির্দিষ্ট নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে পাঠায়। তারপরে কি লাগে দেখো, হাবে হচ্ছে কি লাগে, সময় বেশি লাগে, আর সুইচ হচ্ছে কি সময় কম লাগে। এরপর হাবের মূল্য কম, সুইচের মূল্য বেশি। আর এটাতে হাবে পোর্ট কম থাকে, এখানে পোর্টে বেশি থাকে। হ্যাঁ, তাহলে এই যে জাস্ট এই যে পার্থক্যগুলা এখানে লিখে দিলে হবে। হাবের পরিবর্তে সুইচ ব্যবহার করলে কি কি সুবিধা পাওয়া যাবে, জাস্ট এখানে পার্থক্যগুলো ভালো করে দিয়ে দিলে বা মুখস্থ করলেই হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা এরপরে আসো, এরপর দেখো কি ভিন্ন প্রোটোকলের নেটওয়ার্ককে যুক্ত করতে কোন ডিভাইস প্রয়োজন। তাহলে ভিন্ন প্রোটোকলের ডিভাইসে বলছিলাম একটু, কোন কোন ডিভাইসটা প্রয়োজন, ভিন্ন প্রোটোকলে, ভিন্ন প্রোটোকলে কোন জিনিসটা প্রয়োজন, ভিন্ন প্রোটোকলে গেটওয়ে প্রয়োজন। কোনটা প্রয়োজন, গেটওয়ে প্রয়োজন। হয়। আর একই প্রোটোকলে কোনটা প্রয়োজন, হুম, একই প্রোটোকল হচ্ছে রাউটার এটা প্রয়োজন। হচ্ছে একই প্রোটোকল হচ্ছে রাউটার রাউটার প্রয়োজন। রাউটার হ্যাঁ, তাহলে জাস্ট পড়ে নিবা, মনে রাউটার থাকবে। সর্বোচ্চ 8টি ডিভাইস নিয়ে গঠিত নেটওয়ার্ক কি ব্যাখ্যা করো। দেখো তাহলে সর্বোচ্চ 8টি ডিভাইস নিয়ে গঠিত নেটওয়ার্কটি কি, ব্লুটুথ। ব্লুটুথ নেটওয়ার্কে কি বলা হয়, পিকোনেট বলা হয়। তাহলে এই যে বাকিটা তো পারবা, পড়লে পারবা। স্যার আজকে কি ইংলিশ পড়াইবেন? ইংলিশ দেখি আমরা আজকে, আমরা কখগুলো শেষ করে ফেলি, এগুলো দেখতে আর বেশিক্ষণ লাগবে না হয়তো। এই এটা শেষ হয় কিনা দেখি। ইংলিশ না বাংলা পড়াবো আজকে, ইংলিশ পড়ানো তো আজকে সময় কম। স্যার এর জি কতগুলো স্যার। আছে? এডি আর দেখি মানে বেশি নাই, আমরা তো টপোলজি পর্যন্ত মনে হয় চলে আসছি, হয়তো আর 5-10টা থাকতে পারে। এতগুলা? আচ্ছা এগুলো আজকে শেষ হয়ে যাবে আর কি, এগুলা 2 দিন নিয়ে গেলে আবার ঝামেলা। হ্যাঁ আজকে শেষ করে ফেলি যতটুকু পারি, এরপর আরেকদিন এমসিকিউ দেখবো। তাহলে দেখো, ডেটা কমিউনিকেশনে প্রেরক ও প্রাপকের যন্ত্রটি সম্পর্কে লিখো। লিখি আছে, প্রেরক ও প্রাপক হিসেবে একই ডিভাইস ব্যবহৃত হয়। তারপর উৎস গন্তব্যের ব্যবহৃত যন্ত্রটি বিপরীতধর্মী কাজ করে। তাহলে কি হবে, সবগুলো হচ্ছে যে একই রকম জিনিস, সেটার উত্তর হবে কি মডেম। মডেম কি মডেম করে, মডুলেশন এবং ডিমডুলেশনের কাজ করে। তাহলে মডুলেশন কাজ কাকে করে। বলে, মডুলেশন কাকে বলে বলছিলাম, সাদাত বলো দেখি মডুলেশন কাকে বলে। সাদাত আসো না, নাই গেছে গা। সাজিয়া বলো দেখি মডুলেশন কাকে বলে। স্যার ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে। হ্যাঁ ওই যে ড্যাম বলছিলাম একটু না, আগে, ড্যাম, ড্যাম বলছিলাম কি, ড্যাম কি, স্যার ডিজিটাল ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে ডিজিটাল নিয়ে যায়। অ্যানালগ হ্যাঁ, হ্যাঁ তাকে বলা হয় কি মডুলেশন। মডুলেশন। আর মডুলেশন। ডিমডুলেশন কাকে বলা হবে, অ্যানালগকে, ডিমডুলেশন হচ্ছে অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর। হ্যাঁ রূপান্তর করে, তাকে বলা হয় ডিমডুলেশন। হুম। আচ্ছা সুইচ সার্ভারের বিকল্প নেই, রিডিং করে নিবা। তারপর থেকে নেটওয়ার্ক টপোলজি। এখন বলো যে রিং ও, টপোলজিতে সবগুলো কম্পিউটারের সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত করলে কোন টপোলজি সংকেত ব্যাখ্যা করো থাকে। দেখি। এটা হচ্ছে রিং টপোলজি। হ্যাঁ রিং টপোলজিতে কি সবগুলো কম্পিউটার, সবগুলো কম্পিউটার, হ্যাঁ তাহলে সেটা হবে, হয়ে যাবে কি মেশ টপোলজি। তাহলে মেশ টপোলজি সবগুলো কম্পিউটার, সবগুলো কম্পিউটার যুক্ত থাকে না। তাহলে হুম। রিং টপোলজিতে আমরা কি করি, যদি সবগুলো কম্পিউটারকে সবগুলোর সাথে যুক্ত করি সেটা হয়ে যাবে মেশ টপোলজি। এরপর আসো স্টার টপোলজিতে সম্প্রসারিত টপোলজি। তাহলে কি করা যায়, স্টার টপোলজিতে কি করা হয়, ওই যে একটা কেন্দ্রীয় ডিভাইস ব্যবহার করা হয়, কেন্দ্রীয় ডিভাইস ব্যবহার করে কি করা হয়, স্টার টপোলজি থেকে সম্প্রসারণ করা যায়। ঠিক আছে। একটি কেন্দ্রীয় হ্যাঁ, স্টার টপোলজি সম্প্রসারিত টপোলজি হলো কি ট্রি টপোলজি, যে টপোলজিতে কম্পিউটার গুলো পরস্পরের সাথে শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকে তাকে কি বলা হয়, ট্রি টপোলজি বলা হয়।
তাহলে টি ট্রি টপোলজি। টপোলজির মাধ্যমে কি করা হয়, অনেকগুলা শাখা প্রশাখা যুক্ত করা যায়। এই কারণে স্টার টপোলজির সম্প্রসারিত রূপ হচ্ছে কি, ট্রি টপোলজি। এরপর দেখো কি, যে টপোলজিতে সবগুলো কম্পিউটারের সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত তা ব্যাখ্যা করো। তাহলে এটা কোনটা হবে? এটা হবে মেশ টপোলজি। কোনটা হবে? মেশ টপোলজি। মেশ টপোলজি। এরপর দেখো ক্লাউড কম্পিউটিং, মোবাইল প্রজন্ম, ক্লাউড কম্পিউটিং সার্ভিস মডেল। এই যে তিনটা জিনিস একটু মুখস্থ করে ফেলবা। একটা হচ্ছে কি আইএএস, তারপর হচ্ছে পিএএস, আর একটা হচ্ছে এসএএস। ঠিক আছে? তাহলে আইএএস এর পুনরূপ হচ্ছে কি ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। ঠিক আছে? ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, আইএএস এর পুনরূপ। এখানে অবকাঠামো ভাড়া দেওয়ার সার্ভিস, এটা কি বলা হয়? ইনফ্রাস্ট্রাকচার মানে কি অবকাঠামো না? ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে কি অবকাঠামো ভাড়া দেওয়ার সার্ভিস। তারপর হচ্ছে কি পিএস মানে হচ্ছে কি প্ল্যাটফর্ম। পিএস মানে কি প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, তাহলে এটা কি করা হয়? ভার্চুয়ালি কি করে প্ল্যাটফর্ম ভাড়া দেওয়া হয়। আর এস মানে হচ্ছে কি সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। ক্লাউডের চলছে এমন। সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, তাহলে এটাকে বলা হয় কি ইউজাররা ক্লাউডের উপর চলছে এমনকি রেডিমেড সফটওয়্যার কি করতে পারে, ব্যবহার করতে পারে। তাহলে মনে রাখবে কি, তাহলে আসবে কি নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং সার্ভিসের মডেল নয়। তাহলে যদি এখানে আসে এরকম, বাইরে যদি একটা আসে, ধরো আছে যে কি বিএএ আছে, বিএএস যদি আসে, তাহলে কি হবে, এটা কি হবে? না। না, তাহলে হবে কোনটা? আইএএস। আইএএস আর একটা হচ্ছে কি পি এএস, আর একটা হচ্ছে কি পি এস এ এস এ এস। তাহলে আই দিয়ে এস। কি, আই দিয়ে কি, আই দিয়ে হচ্ছে কি ইনফ্রাস্ট্রাকচার, আই দিয়ে কি ইনফ্রাস্ট্রাকচার, পি দিয়ে হচ্ছে কি প্ল্যাটফর্ম, আর এস স্যার দিয়ে হচ্ছে, এগুলো একটু মুখস্থ করা লাগবে। হ্যাঁ বুঝি নাই। এগুলার পুনরূপ কি মুখস্থ করা লাগবে? পুনরূপ মুখস্থ লাগবে না, পুনরূপ না জানলে তুমি তোমার মুখস্থ থাকবে না আর কি। তুমি যদি পুনরূপটা জানো তাহলে কি সহজে মুখস্থ হয়ে যাবে। নাহলে আইএএস পিএএস এসএএস এভাবে মুখস্থ করতে হবে। তুমি যদি পুনরূপটা কয়েকবার করে পড়ে ফেলো, তোমার কি আর ভুলবা না সহজে। হ্যাঁ, যেমন পি দিয়ে হচ্ছে প্ল্যাটফর্ম, এস দিয়ে হচ্ছে কি সফটওয়্যার, আর আই দিয়ে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। তাহলে তুমি দেখবে যে অবকাঠামো, সফটওয়্যার এবং প্ল্যাটফর্ম এই তিনটার বাইরে যা আসবে কি সেগুলা ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল নয়। তাহলে তুমি সহজে অ্যান্সার করতে পারবা। এরপরে ক্লাউড কম্পিউটিং এর সুবিধা, জাস্ট রিডিং পড়ে নিলে হয়ে যাবে। আচ্ছা, এটা লাগবে না আর। এরপরে আছে ক্লাউড কম্পিউটিং গ্রাহকের মধ্যে তথ্যের গোপনীয়তা ভঙ্গ হতে পারে। হ্যাঁ, এটা জাস্ট এগুলো রিডিং করে নিবা, এগুলো জাস্ট থিওরি মূলক। এরপর দেখো এলটিই স্ট্যান্ডার্ড সম্বলিত মোবাইল ফোনের প্রজন্ম সম্পর্কে লিখো। এর একটু পড়ো। এলটিই মানে কি? এলটিই মানে হচ্ছে কি লং টার্ম ইভালুয়েশন। লং টার্ম কি ইভ্যালুয়েশন, লং টার্ম ইভলিউশন। তাহলে কি স্ট্যান্ডার্ড সমন্বিত মোবাইল ফোনের প্রজন্ম হলো কি চতুর্থ প্রজন্ম বা ফোর্থ জেনারেশন। চতুর্থ প্রজন্ম 2009 থেকে 2020 পর্যন্ত জেনারেশন। সময়কালের ফোনকে কি ফোর্থ জেনারেশন বা 4G বলা হয়। হ্যাঁ, তাহলে এইগুলো মানে 4G ফোন জেনারেশন গুলোতে কি থাকে, এলটিই প্রযুক্তি থাকে, মানে লং টার্ম ইভলিউশন প্রযুক্তি থাকে। ঠিক আছে, পড়ে নিবা। আর মোবাইল প্রজন্ম এটা তো পারবাই। মোবাইলের কয়টা প্রজন্ম? 5টা প্রজন্ম। তাহলে প্রত্যেকটা প্রজন্মে কি ছিল, আচ্ছা। নতুন নতুন সুবিধা যুক্ত হয়েছিল এবং আগে থেকে কিছু আপডেট হয়েছে। স্যার এই যে আমরা কি চতুর্থ জেনারেশনের ফোন ইউজ করতেছি না? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। স্যার আমরা কি ফোর জেনারেশনের ফোন ইউজ করি না এখন? এখন আমরা তো এই যে কি করি, 4 জেনারেশন 5 জেনারেশন দুইটাই করি। দুইটাই? হ্যাঁ, মানে সবগুলাই করি আমরা। এই যে 2 থেকে পরবর্তী সবগুলাই আমাদের সুবিধা আছে। যেমন 2 তে কি ছিল, 2 তে ছিল তোমার কি বলে এই এসএমএস সার্ভিস যুক্ত হয়েছিল, 2 তে এসএমএস সার্ভিস। ঠিক আছে, 3 তে এসে কি হয়েছে, তোমার ইন্টারনেট সার্ভিস আরো ভালো হয়েছে। মানে সবগুলো প্রযুক্তি এখন কি আপডেট হয়ে গেছে। মানে পঞ্চম প্রজন্মের ফোনে কি হয়েছে, টেকনোলজি গুলো আগে থেকে অনেক বেশি আপডেট হয়ে গেছে। যেমন এই যে তোমার তৃতীয় প্রজন্মে কি ছিল, তৃতীয় প্রজন্মে তোমার এই যে কি বলে এই যে ইন্টারনেট সার্ভিস ছিল, মানে এই যে 3G নেটওয়ার্ক ছিল। ঠিক আছে, এখন আমরা কোন জি নেটওয়ার্ক ব্যবহার করছি, 4G নেটওয়ার্ক ব্যবহার করতেছি না। এরপর অন্যান্য দেশে কি চলে আসছে, 5G চলে আসছে। তাহলে এই যে সার্ভিস গুলো আস্তে আস্তে আপডেট হচ্ছে না। তাহলে আপডেট হলে কি এই যে আমাদের এখন কি করি, আমরা পঞ্চম প্রজন্মের ফোনও কি করি, ব্যবহার করি, চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের ফোন ব্যবহার করি আমরা। ঠিক আছে, এই যে তাহলে আমাদের শেষ মোটামুটি কি আমাদের ক খ পড়া শেষ, ক এবং খ পড়া শেষ কোন অধ্যায়ের? দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়ের, দ্বিতীয়ত। দ্বিতীয় অধ্যায়ের। তাহলে এই যে এই ভিডিওটা কি করবা, সবাই আবার দেখবা। ঠিক আছে, আবার দেখে কি করবা, যে যে জিনিসগুলো বুঝবা না সেগুলো জাস্ট নোট আউট করে রাখবা বা স্ক্রিনশট নিয়ে পরে নোট করে ফেলবা।
আর শুনলে কি থাকে, ধরো অনেকজন কথাবার্তা বলছো না, এই অনেকজন কথাবার্তা বলার কারণে কি থাকে, তোমার মাথায় ঢুকে যাবে, তখন এমনি মনে থাকবে। ঠিক আছে? জি স্যার। তাহলে সবাই ভিডিওটা আবার দেখবা। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই। হ্যাঁ, তাহলে আমরা যে কি করি, বাংলাটা শুরু করি। তাহলে এটা বন্ধ করে দিই, রেকর্ডটা বন্ধ করে দিই।